সবাইকে মোটামুটি সবাই ভিডিওগুলো দেখে নিয়েছো তো? যতগুলো ভিডিওস আছে আপ টু ডেট আছে তো সবাই? কেননা হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আজকের কালকের আগের দিনের ভিডিওটা মনে হচ্ছে দেওয়া হয়নি, অলরেডি আপলোড করে ফেলেছি, ওটা জাস্ট অ্যাটাচ করে দেওয়ার পালা আর কি। অ্যাটাচ করে দেবো, ওটা অসুবিধা হবে না। তো চলো আমরা জিওসি জেনারেল অর্গানিক কেমিস্ট্রি জেনারেল অর্গানিক কেমিস্ট্রি একটা খুব ইম্পর্টেন্ট পার্ট একটা। এই জিওসির মোটামুটি আমি যদি তোমাকে বলি তো অ্যারাউন্ড 10টা টপিক আছে, যেই 10টা টপিক আমাদের ভালো করে পড়তে হবে। হ্যাঁ, সেই 10টা টপিক আমি একটু প্রথমে তোমাদের 1 বাই 1 লিখে দিচ্ছি। হ্যাঁ, কোন টপিক গুলো এখান থেকে আমাদের পড়তে হবে। তো জিওসি অর্গানিক কেমিস্ট্রি, এটা জানলে সুবিধা কি, এবছরও 3-4টে কোশ্চেন এখান থেকে পড়েছে। আইইউপিএসসি নোমেনক্লেচার থেকে পড়েছে, হ্যাঁ, তারপরে আইসোমেরিজম থেকে কোশ্চেন পড়েছে। তো মোটামুটি 10টা টপিক আছে যেগুলো জানলে পুরো কেমিস্ট্রিটা খুব ভালোভাবে বুঝতে সুবিধা হবে আর কি। তো আমি সেই রকমই 10টা পার্টে ভাগ করেছি জিওসিটাকে। চলো আমরা দেখে নিই কি কি পড়তে হবে আমাদের টপিকস। হ্যাঁ, জিওসিতে কোন কোন টপিকস আমরা পড়বো। দেখো, নাম্বার 1 হচ্ছে আমাদেরকে সবার আগে আইইউপিএসসি নোমেনক্লেচারটা জানতে হবে। হ্যাঁ, আমি লাস্ট ইয়ার পর্যন্ত খুব একটা গুরুত্ব দিচ্ছিলাম না, কিন্তু লাস্ট ইয়ারে আইইউপিএসসি নোমেনক্লেচার থেকে প্রায় 2টো কোশ্চেন পড়েছে। 2টো বলছি মানে 1.5 1.5। একটা কোশ্চেন প্রোডাক্ট জানতে হবে এবং তার মানে রিঅ্যাকশনটা জানতে হবে, এবং তার যে প্রোডাক্ট হবে তার আইইউপিএসসি নেম জানতে চেয়েছে। they asked about the IUPAC name of the product. So IUPAC nomenclature is very important topic. Already আমি এটা ক্লাস নিয়েছি, the very first class। হ্যাঁ, আমরা আইইউপিএসসি নোমেনক্লেচার ক্লাস নিয়েছি। তো দেখবে ইউটিউব বলছে আমাদের গ্রুপে ভিডিওটা আছে, আইইউপিএসসি নোমেনক্লেচারের উপর একটা ক্লাস হয়ে গেছে অলরেডি। 2 নম্বর টপিক 2 হচ্ছে হাইব্রিডাইজেশন। অলরেডি আমি অনেকটাই বলে দিয়েছি এটা, hybridization. I have discussed this during chemical bonding. So hybridization is another topic. Topic number 3 is resonance. Topic number 3 is resonance, very important. Topic number 4 আমি একটা জায়গায় কপি করেছি এগুলো আর কি। হ্যাঁ, টপিক নাম্বার 4 হাইপার কনজুগেশন এন্ড ইন্ডাকটিভ এফেক্ট। হাইপার কনজুগেশন and inductive effect. Topic 5 তোমাদের জন্য রইল অ্যারোমেটিসিটি। টপিক 5 হচ্ছে অ্যারোমেটিসিটি। অ্যারোমেটিসিটি এটা 5 নম্বরে। 6 নম্বরে হলো, দেখো 6 নম্বরে হচ্ছে রিঅ্যাকটিভ ইন্টারমিডিয়েটস, মানে কার্বোক্যাটায়ন কার্বনায়ন, সেইগুলো রিঅ্যাকটিভ ইন্টারমিডিয়েটস। এখানে কি কি আছে, কার্বোক্যাটায়ন কার্বনায়ন এটসেট্রা। 6 নম্বর টপিক হলো। 7 নম্বর টপিক রয়েছে, 7 নম্বর হচ্ছে আইসোমেরিজম। আইসোমেরিজম 7 নম্বরে। 8 নম্বরে দেখো, 8 নম্বরে আমাদের কাছে আছে এখানে অ্যাসিডিটি এন্ড বেসিসিটি। অ্যাসিডিটি এন্ড বেসিসিটি। 9 নম্বরে রয়েছে, দেখো 9 নম্বরে রয়েছে ডিটেকশন অফ স্পেশাল এলিমেন্টস ইন অর্গানিক কেমিস্ট্রি, ল্যাসাইন টেস্ট জেনারেলি। হ্যাঁ, ল্যাসাইন টেস্ট। সো LASSAIGNE, ল্যাসাইন টেস্ট। হ্যাঁ, ল্যাসাইন টেস্ট থেকে কোশ্চেন পড়ে। সো নাইট্রোজেন কম্পাউন্ড গুলো ল্যাসাইন টেস্টে কেমন ভাবে রেসপন্স করবে, হ্যাঁ, এইগুলো একটু জানতে হবে, ল্যাসাইন টেস্ট। আর হচ্ছে 10 নম্বর হচ্ছে মেথডস অফ পিউরিফিকেশন। মেথডস অফ পিউরিফিকেশন of organic compound। এই 10টা টপিক। এখানে কি না, ধরো
স্টিম ডিস্টিলেশন তারপরে এই সমস্ত ব্যাপারগুলো আর কি। হ্যাঁ, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, কিভাবে আমি পিউরিফাই করবো একটা এলিমেন্টস কে। তাছাড়াও রয়েছে দেখো আর আয়ন এক্সচেঞ্জ নয়, ওটা আছে কি একটু দুটো কোশ্চেন একবার পড়েছিল এখান থেকে। ক্রোম্যাটোগ্রাফি তোমাদের এনসিইআরটির বইতেও রয়েছে। সো এইগুলো হচ্ছে টোটাল এই 10টা টপিক। দেখো এটা কিন্তু কেমিস্ট্রির হার্ট অফ দ্য কেমিস্ট্রি বলবো। হার্ট অফ দ্য কেমিস্ট্রি হচ্ছে জেনারেল অর্গানিক কেমিস্ট্রি। দিস 10 topics actually all about the heart of the organic chemistry. তোমাকে জানতে হবে আইউপিএস নোমেনক্লেচার, রেজোনেন্স, এই অ্যাসিডিটি এন্ড বেসিসিটি। তো ডিফারেন্ট চ্যাপ্টার, মনে করো যে অ্যালকোহল আছে, হুইচ অ্যালকোহল ইজ মোর অ্যাসিডিক। nitrogen containing compound আছে, which nitrogen containing compound is more basic. So that's all about acidity and basicity. So if we understand the reason, or if you understand the basics of that in the very early class, that is GOC, it will be easier for us to understand the organic chemistry better. So these topics, তার মধ্যে দেখো এই যে hyperconjugation, হ্যাঁ, hyperconjugation, resonance, these three effect actually, resonance and hyperconjugation, they are actually electromagnetic effect. They actually factors controlling electron redistribution. An electron can jump from here to there, they can push electron towards, so electronic effect, electronic effect. So it is resonance, it may be plus R effect or minus R effect. Resonance effect, plus R মানে কি, resonance দিয়ে electron density will increase through plus R effect within the system. Minus R মানে it will withdraw the electron density from the system through resonance. And hyperconjugation মানে এটা যে hyperconjugation একটা ব্যাপার আছে, inductive effect আমরা বলি plus I or minus I, inductive effect, electron withdrawing or electron donating. Hyperconjugation is a different case, it is not like plus I minus I. Hyperconjugation মানে there will be electron redistribution between sigma bond and pi bond. So sigma pi conjugation is there. So these three effects. And another one is the stability factor, which actually aromaticity. And if a system become aromatic, then they will be very stable. So before coming to the consideration of stability of the carbocation, carbanion, etc., we have to know which factor actually control this stability. Which factor actually control these factors? দেখো আমরা একটা কার্বোক্যাটায়ন বা কার্বানায়ন, তোমরা কি আমার কথা বুঝতে পারছো তো সবাই? কোনো অসুবিধা হচ্ছে? হ্যাঁ স্যার, না স্যার ঠিক আছে। আচ্ছা, আমি ইংলিশ বললে কি অসুবিধা হয় বুঝতে? স্যার ইংলিশের সাথে একটু বাংলাটাও বুঝলে ভালো। হ্যাঁ, তুমি বলবে, অসুবিধা নেই, আমি তো বাংলা। দেখো যে একটা কার্বোক্যাটায়ন whether it is stable, কোন ফ্যাক্টর কার্বোক্যাটায়নকে স্টেবল করবে, এই সব কিছু জানতে গেলে আমাকে মোট কথা দেখো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। দেখো সো স্টেবিলিটি ফ্যাক্টর, দেখো একটা আছে স্টেবিলিটি কন্ট্রোলিং ফ্যাক্টর। দেখো একটা তোমাদের আমি একটা শর্টকাট বলে দিচ্ছি, স্টেবিলিটি কারা কারা কন্ট্রোল করে। এটা হলো এ, ই, আর, এইচ, আই, এবং এই অর্ডারেই চলবে, এ সব থেকে গ্রেটার। হ্যাঁ, সো এ, ই, আর, এইচ, আই একটা সিস্টেম, সেটা কার্বোক্যাটায়ন হতে পারবে, কার্বো অ্যানায়ন হতে পারে। তাদের স্টেবিলিটি কারা ঠিক করবে? সবার আগে করবে কি? অ্যারোমেটিসিটি। সবার আগে কে বলো? এ ফর অ্যারোমেটিসিটি। এখন বাচ্চাকে পড়াতে হয়, মানে বাচ্চাকে, ওই আমার বাচ্চাটা, মেয়েটা, ও তো এ শোনে ওই কি বলে সব কার্টুন দেখে, তো এ ফর অ্যাপল, তো এ ফর অ্যাপেল, নতুন করে তোমাদের শেখাচ্ছি, এ ফর অ্যারোমেটিসিটি। ঠিক আছে, এ ফর অ্যারোমেটিসিটি লিখে নাও তোমরা পাশে। হ্যাঁ, অ্যারোমেটিসিটি। সো অ্যারোমেটিসিটি সব থেকে বেশি স্টেবিলিটি দেবে। হ্যাঁ,
নেক্সট হচ্ছে ই ফর, বলো কি? ইলেকট্রন। ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার, রেজোনেন্স, রেজোনেটিং স্ট্রাকচার। হ্যাঁ, মানে এটা দেখো আমরা কি বলবো, ইকিউআরএস। হ্যাঁ, ইকিউআরএস মানে ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার। তারা কিন্তু বেশি স্টেবিলিটি দেবে দেন রেজোনেটিং স্ট্রাকচার। সো আর ফর রেজোনেন্স, আর ফর রেজোনেন্স, আর ই ফর ইকুইভ্যালেন্ট রেজোনেন্স, আর ফর শুধু রেজোনেন্স, রেজোনেন্স। এইচ ফর, বলো এইচ ফর হাইব্রিডাইজেশন। হাইপার কনজুগেশন। হাইপার কনজুগেশন। হাইপার কনজুগেশন। আর আই ফর ইন্ডাকটিভ এফেক্ট। ইন্ডাকটিভ। এফেক্ট। তাহলে দেখো আমরা দেখলাম যে কেন আমাদেরকে এগুলো পড়তে হবে ভালো করে। তো থ্রু আউট দ্য অর্গানিক সিস্টেম একটা অর্গানিক মলিকুলের স্টেবিলিটির জন্য, ফর দ্য স্টেবিলিটি অফ দ্য অর্গানিক মলিকুল, হ্যাঁ, উই উইল গেট টু নো অ্যাবাউট হুইচ ফ্যাক্টর অ্যাকচুয়ালি স্টেবিলাইজেস এ কম্পাউন্ড। তো সব থেকে বেশি মোস্ট স্টেবিলাইজিং অফ অল ইজ অ্যারোমেটিসিটি। সব থেকে কে বেশি স্টেবল করবে বলো? স্যার অ্যারোমেটিসিটি। If a compound become aromatic, it will give the most stability. তারপর কে? Resonance are of two types. একটা হচ্ছে equivalent. I will come to discuss about resonance today. Then I will say what is the difference between equivalent resonance and resonance. আমি today's class I will discuss. Okay. Then it is hyperconjugation and weak effect. The weak effect, সব থেকে weak কে বলো? Inductive effect is the weakest. Inductive effect কি বলো? সব থেকে দুর্বল। Clear? Even when we consider acidity and basicity, we need this concept also. Which factor actually is stabilizing an anion? So throughout the chemistry, we have to learn these things: aromaticity, resonance, hyperconjugation, and inductive effect in details. So that's what is the today's topic. So this 10 topic, কতগুলো বলো? 10টা। IUPAC nomenclature, hybridization, resonance, hyperconjugation, inductive effect, aromaticity, reactive intermediates মানে কি? কার্বোক্যাটায়ন, কার্বানায়ন, ফ্রি র্যাডিক্যাল, little bit of carbene. হ্যাঁ, তারপর কি আইসোমেরিজম ইজ এ গ্রেট টপিক। আইসোমেরিজম থেকে কোশ্চেন পড়েছে লাস্ট ইয়ার, মানে এবছর যেটা নিট হয়ে গেল। and then it is acidity and basicity. It is very good মানে টপিক। এটা থেকে আমি তোমাদের একটা নোট দিয়ে দেবো। লাসাইন টেস্ট ইজ ওয়ান অফ ইম্পর্টেন্ট টপিক, মাঝে মাঝে এখান থেকে কোশ্চেন আসে। লাস্ট হচ্ছে কি মেথডস অফ পিউরিফিকেশন। এর সাথে along with this is the GOC. Along with this, if we understand the reaction mechanism, আর একটা টপিকের নাম হবে কি? Reaction mechanism. That is the head of the organic chemistry. This is the heart of the organic chemistry, and reaction mechanism is the head of organic chemistry. এটা কারোর ভাষাতে নয়, এটা আমি আমার ভাষাতে বলছি। হ্যাঁ, সো রিয়াকশন মেকানিজম যদি জানতে পারি and GOC যদি জানতে পারি, organic chemistry become very very easy. বুঝতে পারছো? become easier. আমার কথা বুঝতে পারছো তোমরা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো এটা তোমাদের নিশ্চয়ই লেখা হয়ে গেছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার তাহলে আমরা আস্তে আস্তে শুরু করি, কেননা রিয়াকশন মেকানিজম যখন পড়বো তখন আমরা সেটা দেখবো। এখন আপাতত আমরা শুরু করি একটা। তো দেখো আমাদের IUPAC নোমেনক্লেচার এখনো ভিডিও আছে। যারা যারা লেট জয়েন করেছো বা দেখোনি তারা দেখে নেবে IUPAC নোমেনক্লেচারের ভিডিও। প্রথম দিনে একটা অল অ্যাবাউট অর্গানিক কেমিস্ট্রি ইন ওয়ান শট একটা ক্লাস নিয়েছিলাম। কিভাবে পুরো অর্গানিক কেমিস্ট্রি এক মানে সহজে স্টাডি করা যায়, একটা ক্লাস আছে, দেখবে একদম ভেরি ইনিশিয়াল স্টেজে, প্রথম দিকে একেবারে। সো ইউ ক্যান স্টিল গেট দ্য ভিডিওস। এবং তোমাদেরকে বলে রাখি যে you have to complete, those who are joining us late, they have to complete the videos of atomic structure, periodic properties, because due to
মানে memory shortage, I will have to delete that after within 1 month, হ্যাঁ? একটা দুটো at least atomic structure and periodic table আমাকে হয়তো ডিলিট করতে হতে পারে, হ্যাঁ? ১ম একটা ক্লাস হয়তো, কেননা হয়তো only atomic structure ডিলিট করব, তারপর আস্তে, আস্তে ডিলিট করব এটা। বিকজ আমাকে 15 জিবি, 15 জিবি পর্যন্ত আমি Google Drive ইউজ করতে পারি, হ্যাঁ? সো সেটা একটু মাথায় রেখো, যারা লেট তারা অ্যাটমিক স্ট্রাকচারটা এট লিস্ট কমপ্লিট করো এই ছুটিতে, হ্যাঁ? মানে ঠিক ছুটি আছে মানে স্যার। এই যে মান্থ আসছে সামনে, এই মানে 25শে ডিসেম্বর এই সময়টা, হ্যাঁ? এই সময় কিন্তু ওই অ্যাটমিক স্ট্রাকচার এবং আস্তে, আস্তে পিরিয়ডিক টেবল গুলো শেষ হ্যাঁ। করে ফেলবে। হ্যাঁ? বলছি যদি পরে কখনো আবার ভিডিওটা একটু দেখতে লাগে, ধরুন হয়তো বুঝলাম না, তাহলে তখন কিভাবে দেখবো? তুমি তাহলে অ্যাটমিক তাহলে স্যারকে একটা নতুন ফোন কিনতে হবে। স্যার হ্যাঁ। ওইগুলো তো গ্রুপেও এমনি সেন্ড করা যায় হোয়াটসঅ্যাপে। দেখো, আরেকটা কথা তোমাকে বলে রাখি। তোমাকে তোমাকে শুভময় মানে অন্য স্যারেরা তোমাকে দেবে না। এটা বিকজ আই এম এ সার্ভিসম্যান, হ্যাঁ? আমি তোমাদের একটা এতে ডিসঅ্যালো করে রেখেছি, ডাউনলোড অপশনটা দিয়ে রাখিনি। তার বিকজ হচ্ছে এতে আমার জন্য একটা রিস্ক আছে, হ্যাঁ? আই এম ইন রিস্ক। বুঝতে পারছো ব্যাপারটা কি? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এনিওয়ান ক্যান ইউজ মাই ভিডিওস, হ্যাঁ? হ্যাঁ। আমি জানি করতে পারে। তারপরেও আমি এই ভয়ের পরেও আমি তোমাদেরকে দিচ্ছি বিলিভ করে যে তোমরা কারোর সাথে শেয়ার করবে না। হ্যাঁ? বুঝতে পারছো? হ্যাঁ স্যার, যদি obviously, no. অতটা ব্যাপার নয়, তারপরেও একটা কিছু ফর্মালিটিস আমাদের আছে, যে আমি যে ক্লাস করছি সেটার কোনো এভিডেন্স বা ডকুমেন্টস থাকছে না, হ্যাঁ? এই ভেবে আরকি তোমাদেরকে বলে রাখি, ভালোবেসে বলছি, হ্যাঁ? কিছু মনে নিও না, হ্যাঁ? আমি তবুও তোমাদের যাতে একটু উপকার হয় তার জন্য দিচ্ছি, হ্যাঁ? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তারপরেও দেখা যাবে যখন দরকার পড়বে, হ্যাঁ? আমি তো দেবই। আপনাকে স্যার পার্সোনালি কল করে যদি নিন। হ্যাঁ, ওইভাবে হবে না। পার্সোনালি অবশ্যই আমি একটা অন্য গ্রুপ করব তখন। মানে আরেকটা হয়তো যে ক্লাসরুম করব। ফোনের it is not about phone's memory. It's all about the Google Drive's memory. Google Drive এ 15 জিবি পর্যন্ত ডাউনলোড করা যায়। মানে আপলোড করা স্যার যায়। ওই গুগল অ্যাকাউন্টেরই হয়, ওই অ্যাকাউন্টে ওই 15 জিবি পর্যন্ত থাকে। হ্যাঁ, ঠিক বলেছে। হ্যাঁ, এবার তাহলে আমাকে আরেকটা ইমেইল খুলতে হবে। আছে আমার আরেকটা। কিন্তু তার মধ্যে 11, 12 এর জিনিসগুলোও দিয়ে রেখে দিতে হবে, হ্যাঁ? তো স্যার Google এটা তো মেমোরিটাতে এক্সটেন্ডও করা যায় 15 জিবির থেকে। টাকা লাগবে। কিনতে হবে তোমার টাকা দিয়ে। হ্যাঁ স্যার। হ্যাঁ? তো ঠিক আছে, যারা দেখতে চায় তারা চার্জ দেবে। বেশি টাকা নয়। ১ মাসের জন্য ৳200। না, বেশি না। ১ মাসের জন্য ৳200 নেয় ওরা পার মান্থ। এবার সবাই মিলে যদি ৳200 আলাদা দেখতে চাই, ৳50 করে মানে ৳50 করে পার হেডে পড়বে আরকি, হ্যাঁ? স্যার অ্যামাজন প্রাইম নিলে লাভ আছে। হ্যাঁ। না, Amazon Prime আমি নিয়েছি। যদিও দেখার সময় নেই। ওই 999 এ আমি নিয়েছিলাম। স্যার আমি ফ্রিতে দেখছি। স্যার টাকা তো নষ্ট হলো বেকার। না, আমি তো প্রচুর কিনি না, Amazon থেকে প্রচুর অর্ডার করি আরকি। সবসময় কম বেশি একদিন বাদ একদিন আবার Amazon থেকে কিছু না কিছু আসে। তো সেগুলো আর ডেলিভারি চার্জ দিতে হয় না। বুঝতে পেরেছো? স্যার আমি অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্স, তারপর হটস্টার সব ফ্রিতে দেখি। সব নিয়েছো? ফ্রিতে দেখো? ফ্রিতে স্যার একটা অ্যাপস আছে মানে। কিন্তু এই সময় কোথায় পায় স্যার? সেটাই তো। ওকে নেট দেবে না নাকি ও? মোদিজির ভক্ত ছেলেটি কি নেট দেবে না? ভাই তুই সময় পাস কোথায় রে? মানে শয়তানের জিনিসগুলো যেগুলো আমাদের ক্ষতি করবে আরকি, যেগুলো আমাদের ক্ষতি করবে সেগুলো এখন সহজলভ্য হয়ে গেছে। বুঝতে পেরেছো? এখন দেখি না, আগে দেখতাম। না ঠিক আছে, বেশি দেখা ঠিক না এগুলো। আমার মাঝে, মাঝে নিজেরই পাপ লাগে যে এত বাজে জিনিসগুলো সহজলভ্য হয়ে গেছে। অতি সহজে আমরা বাজে জিনিসগুলো, যেগুলো আমাদের ক্ষতি করবে সেগুলো আমরা সহজে পাচ্ছি। অথচ যেগুলো আমাদের উপকার করবে সেগুলো দুর্লভ হয়ে উঠছে। দেখো, এখন ভালো খাবার পাওয়া যায় না। মানে অর্গানিক ফুড পাওয়া যায় না। তারপরে সবকিছুতে ভেজাল। এগুলো কিন্তু ভালো জিনিসগুলো, মানে খাঁটি ঘি, খাঁটি দুধ, এগুলোর দাম অনেক বেড়ে যাচ্ছে। এগুলো আমাদের ভালো। আর যেগুলো সবসময় আমাদের মানে অপকার করবে সেগুলো সহজলভ্য। ফ্রিতে পাচ্ছ মানে নিজেকে খুব ভেবো না যে আমি খুব উপকৃত হয়ে গেলাম। সেটা কোনদিন ভালো হয়নি। হ্যাঁ, না বলো? মানে আমাদের তো শরীরে উসুরেরই বাস, মানে খারাপ জিনিসগুলো আগে নেয়। হ্যাঁ, ঠিক আছে। চলো আমরা সময় নষ্ট করা যাবে না। এসো তাহলে আমরা প্রথমেই
দেখো অলরেডি আমরা আইইউপিএসসি নোমেনক্লেচার করে ফেলেছি, এবার দেখো হাইব্রিডাইজেশনটা আমরা করে ফেলেছি। তো আমি শুধু একটা দুটো কোশ্চেন দেবো আর কি আরেকবার। হাইব্রিডাইজেশন এটা অলরেডি আমি তোমাদের ডিউরিং কেমিক্যাল বন্ডিং ক্লাস আই হ্যাভ গিভেন ইউ না ফর অর্গানিক সিস্টেম, এটা বলেছিলাম না? হ্যাঁ বলো। স্যার। হ্যাঁ স্যার। সেখানে একটা আমি ধরো কোশ্চেনই দিচ্ছি, মনে করো হ্যাঁ স্যার। what is the hybridization? What is the hybridization of nitrogen in pyrrole? এটা বলেছি দিয়েছিলাম, পাইরোল মানে এরকম। তোমাকে এরকম বলা হয়েছে, এই আছে is the hybridization of pyrrole in nitrogen in pyrrole, এই নাইট্রোজেনের হাইব্রিডাইজেশন জানতে চেয়েছি। হ্যাঁ, সো এখানে অপশন এ sp, অপশন বি sp2, অপশন সি sp3, অপশন ডি dsp2। বলো কি হাইব্রিডাইজেশন হবে নাইট্রোজেনের? sp2। হ্যাঁ, এটা ক্লাসে বলেছিলাম না আগেবার? হ্যাঁ স্যার। sp2 সুতরাং এটাতে কি বলেছিলাম আমাদের, বলো আমরা যেমন আরেকটা বলছি, দেখো এটাও আমরা বলেছিলাম যে CH3 CH2 CH2 এর মাথায় মাইনাস, এই কার্বনটার হাইব্রিডাইজেশন, এন্ড CH2 ডাবল বন্ড CH দেখো CH2 মাইনাস, হোয়াট ইজ দ্য হাইব্রিডাইজেশন অফ দিস কার্বন এন্ড দিস কার্বন? বলো এই কার্বনটার হাইব্রিডাইজেশন কি? So it is sp2, this is sp2 because this lone pair is delocalized lone pair. So number of sigma bond is 3, number of sigma bond is 3. So as I have already told you, number of sigma bond plus localized lone pair, but this lone pair is delocalized system, this lone pair is delocalized system. So আমাদের কাছে আমরা এটাকে কনসিডার করব না। বলো what is the hybridization of this carbon? sp2। এই কার্বনের হাউ মেনি সিগমা বন্ড? 2, দুটো হাইড্রোজেনের সাথে তিনটে সিগমা, একটা মাইনাস, সো দিস ইজ 4 মাইনাস। স্যার স্যার sp3। sp3 নিচেরটা sp2। sp3 হয়। বাট দিস ওয়ান, দিস কার্বন ইজ, বলো এখানে দিস ইজ ডিলোকালাইজ, দেখো তো ইট বিকাম CH2 এর মাথায় মাইনাস, সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH2। নাও দিস CH2, লুক, একটা সিগমা, দুটো সিগমা, তিনটে সিগমা, দিস ইজ পাই বন্ড, সো হাইব্রিডাইজেশন অফ দিস কার্বন ইজ sp2। sp2 so we have to consider number of sigma bond plus localized lone pair, মানে যারা delocalized নয়, এই সংখ্যাটা, if this number is 2 then it is sp, if this number is 3 then it is sp2, if this number is 4 then it is sp3। এবার what is delocalized negative charge or delocalized lone pair? দেখো delocalized lone pair or negative charge, তারা হবে double bond, single bond, on some atom there is a lone pair or negative charge. If this is the like of system, then this lone pair or negative charge will be known as delocalized. Look, double bond, this is a double bond and this is a single bond, this is an atom above which a lone pair is present. Look, this is a double bond, this is a single bond, this is an atom on which a negative charge is there. So this is delocalized lone pair or delocalized negative charge. We should not consider them for hybridization calculation. Understand? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। Clear হয়েছে? হ্যাঁ স্যার। তো আমরা
একটু ডিপিপিটা জিওসি ডিপিপি দেওয়া আছে না তোমাদের গ্রুপে, দেখো তো। দেখতে পাচ্ছ তোমরা কেউ? ডিপিপি আর জিওসি দেওয়া আছে কি? আমি দেখে নিচ্ছি সলিড স্টেট জিওসি কি আছে, নেই না? না স্যার। আচ্ছা, তাহলে এটা তোমাদের আপলোড করতে হবে আজকেই। হ্যাঁ, এখন কথা হচ্ছে দেখো, তাহলে এটা কি বুঝতে পারো অসুবিধা আছে? আমি একটা কোশ্চেন এখান থেকে দিতে চাইছিলাম ডিপিপি থেকে। জাস্ট ওয়েট ফর এ মিনিট, আমি একটু জিনিস দেখে নিচ্ছি আমার কাছে আছে কিনা। গুগল ড্রাইভ, মাই গুগল ড্রাইভ। হ্যাঁ, পেয়েছি। আচ্ছা, করবে কিনা। চলো আমার কাছে ল্যাপটপ থেকে আমি খুলে বার করছি। তাহলে কোশ্চেনটা আমি তোমাদের দিতে চাইছি, এখনই আলোচনা করতে চাইছি। তো এরকম একটা কোশ্চেন আর কি, দাও আমাকে। এরকম আছে, দেখো, হাউ মেনি sp2, হাউ মেনি, এটা কি ছিল? জাস্ট 1 মিনিট দাও, আমি কোশ্চেনটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে তাই আমি তোমার সাথে শেয়ার করছি। হয়ে গেছে, আমার ল্যাপটপ খুলে গেছে। এইভাবে ডিপিপি গুলো আমার হাতে থাকা উচিত ছিল এখন, কিন্তু পাচ্ছি না খুঁজে। পেয়ে গেছে, আর অসুবিধা নেই। এই যে আমি ঠিকই করেছিলাম, কিন্তু একদম একদম ঠিক করেছিলাম, কিন্তু তবু নিজেকে মনে হচ্ছিল যে বোধহয় ভুল করছি। দেখো এখানে কোশ্চেন পড়েছে হাউ মেনি sp2 the number of sp2 sigma bond, the number of sp2 sigma bond in the compound in the above compound is option A হচ্ছে, দেখো অপশনে 1
অপশন বি 4, অপশন সি 3, অপশন ডি 5। বলো দেখি নাম্বার অফ sp2 sp2 সিগমা বন্ড, নাম্বার অফ sp2 sp2 সিগমা বন্ড, বলো কতগুলো সিগমা বন্ড আছে যারা sp2 হাইব্রিডাইজ? বলতে পারবে কতগুলো sp2 যদি বলে দাও? হ্যাঁ, নাম্বার অফ sp2 sp2 সিগমা বন্ড, কতগুলো সিগমা বন্ড আছে? দেখো এ একটা দেখো এ একটা sp2 কার্বন, এ একটা sp2 কার্বন, এ একটা sp2 কার্বন, এটা sp2 কার্বন, এটা sp2 কার্বন, এটা sp2 কার্বন। ধরো কতগুলো তাহলে সিগমা? একটা, দুটো, তিনটে, চারটে হলো। হাউ মেনি sp2 sp2 সিগমা বন্ড? এটার হাইব্রিডাইজেশন কি বলো তো? হোয়াট ইজ দ্য হাইব্রিডাইজেশন অফ দিস কার্বন? sp3 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 কেন না এটা তিনটে সিগমা একটা হাইড্রোজেন আছে এখানে, এটাও sp3। তো হাউ মেনি sp2 sp2 সিগমা বন্ড ইজ প্রেজেন্ট হিয়ার? বলো কটা হবে তাহলে? চারটে চারটে হবে, 4 4। দেখো একটা, দুটো, এটা দেখো এটাও তো sp2 sp2, এ একটা, এ একটা, দুটো, এ একটা, তিনটে, আর এ একটা sp2 sp2 সিগমা বন্ড। কটা হলো বলো? চারটে হলো। দেখো তো this is easy question but you have to understand the question। দেখো তো হাইব্রিডাইজেশন থেকে মোটামুটি কোশ্চেন আসতে পারে, এটা একটু মাথায় রেখো তাহলে। হ্যাঁ, তো হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে আমরা কি করব শুধু বললাম নাম্বার অফ সিগমা বন্ড এন্ড localized lone pair, not delocalized। delocalized lone pair বা delocalized নেগেটিভ চার্জ তারা এরকম ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, একটা অ্যাটম তার মাথায় লোন পেয়ার অথবা নেগেটিভ চার্জ থাকলে এটা হচ্ছে আমাদের কাছে ডিলোকালাইজড লোন পেয়ার। এগুলোকে আমরা ধরবো না। মনে থাকবে তো? বলো দেখি। হ্যাঁ স্যার হ্যাঁ, এবারে দেখো এখানে একটা কোশ্চেন পড়েছে sp2 মানে কি? sp2 হলে প্লানার হয়। sp2 হলে কি হয় বলো? প্লানার। হ্যাঁ, sp2 হলে কোন একটা সিস্টেম প্লানার হয়। এখানে হচ্ছে হুইচ, কোশ্চেন দেখো হুইচ among these is planar compound? Option A, option B, option B, option C। দেখো option C, option D, CH2 double bond CH2। which of the following is a planar? planar মানে কি? sp2 হাইব্রিডাইজ। sp2 হাইব্রিডাইজ হলে প্লানার হয়। which among the following is planar? লেখো লেখো, যারা যারা আছো তারা চ্যাটে লিখতে পারো কিন্তু চাইলে। হ্যাঁ, বলো দেখি। আচ্ছা কেউ বলো এবার দেখি কোনটা প্ল্যানার হবে। হ্যাঁ, শ্রেয়া ঠিক বলেছো, শ্রেয়া ঠিক আছে। এনিওয়ান? বি স্যার। তৌফিক ঠিক বলেছে। তৌফিক ঠিক বলেছে। আর দেখো দিস ইজ নট এ দেখো এখানে দিস ইজ sp3, দিস ইজ sp3, দিস ইজ sp3, সো দে আর নট প্ল্যানার টেট্রাহেড্রাল সিস্টেম। তো দেখো এটাও দেখো প্ল্যানার নয় বিকজ দিস ইজ sp3 টেট্রাহেড্রাল পার্ট sp3। বাট এখানে দেখো এটা কি আবার sp মানে কি? লিনিয়ার। এটা দেখো এই কার্বনটা sp আর এটা হচ্ছে sp2, তো ডিফারেন্ট। কিন্তু এখানে দেখো অল আর sp2 sp2 sp2, this carbon sp2 sp2, this carbon is also sp2, so sp2 means planar।
ক্লিয়ার? দেখো ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, so sp2 হলে কি হবে? Planar হবে, all the atoms are in one plane, but here they are actually in the perpendicular plane. দেখো এই p orbitalটা this carbon হ্যাঁ uses দেখো দুটো সিগমা করেছে, কটা? এই একটা সিগমা, এই একটা সিগমা, মানে এটা কি sp, এটা sp, আর কি আছে p, একটা s একটা p মিলে করেছে, আর আছে py আর pz, py pz, তাহলে py and pz orbital are perpendicular, দেখো এটা হচ্ছে pz and this is py. Suppose it forms pi bond with py and but it forms pi bond with pz. Look, so they are not in the same plane, they are perpendicular. Clear? They are not in the same plane. বুঝতে পেরেছো? স্যার এটা আরেকবার বলবেন স্যার, এটা আরেকবার। সেন্ট্রাল যে কার্বনটা কি হাইব্রিডাইজেশন এর দুটো সিগমা করেছে sp, এটা হ্যাঁ কি স্যার, বলো? ফ্রি হাইব্রিডাইজড। হ্যাঁ, তাহলে sp হলে দুটো p ফাঁকা আছে। দেখো pi bond is formed by unhybrid p orbital, pi bond is formed by unhybrid p orbital, শুধুমাত্র হাইব্রিড অরবিটাল দিয়ে সিগমা বন্ড তৈরি হয়, সিগমা বন্ড is formed by hybrid orbital only, unhybrid p orbital will form pi bond. So এই যে দেখো p orbitals are perpendicular to each other. তো এখানে দেখো আমি আবার আঁকছি, এই যে সেন্ট্রাল যে কার্বন অ্যাটম, এই একটা sp, এই একটা sp, তো এটা কি sp অরবিটাল, sp হাইব্রিড। তো এটা এই কার্বনের সাথে বন্ড করেছে, দেখো এই কার্বনের সাথে বন্ড করেছে, এ আবার দুটো হাইড্রোজেনের সাথে, এটা sp2, তাই এটা এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, আর এর কি আছে? একটা p অরবিটাল ফাঁকা আছে, সাপোজ ইট ইজ pz অরবিটাল, এই কার্বনেরও একটা pz আছে, pz। হ্যাঁ, আর দেখো দিস এগেইন অ্যানাদার কার্বন ইজ হিয়ার হুজ, দেখো এটা কি করেছে, এই এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন। এখন দেখো এই pz একটা পাই বন্ড করলো, এই যে পাই বন্ড হলো, বাট there is no pz, আর কিউ pz নেই। এবার কি আছে? এর একটা py আছে, এর একটা কি আছে বলো? py আছে। সো এরও একটা দেখো py অরবিটাল ফাঁকা থাকবে, তো এটা এর সাথে এটা পাই বন্ড করলো, দেখতে পেয়েছো? তাহলে এটা পারপেন্ডিকুলার, এটা যদি এরকম হয়, এটা এরকম হবে, দেখো মানে একটা যদি এরকম হয় আর একটা এরকম হচ্ছে, বুঝতে পেরেছো? 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। ক্লিয়ার হয়েছে? সো দে আর নট প্লানার। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বাট এটা দেখো সবগুলো sp2, দেখো হ্যাঁ স্যার বলছি ওইখানে ওই ডবল বন্ডের জায়গাটা, ওটা যদি আনইভেন বন্ড থাকে তাহলে তো আবার ওটা প্ল্যানার হয়। হ্যাঁ হ্যাঁ, আবার ধরো এর পরে আরেকটা আছে, আবার একটা ডাবল বন্ড আছে, তখন কিন্তু এইটা আর এইটা ফার্স্ট এন্ড থার্ড উইল বি ইন দ্য সেম প্লেন, কেননা এর সাথে আবার পারপেন্ডিকুলার, এর py ইউজ হচ্ছে, তাহলে এর সাথে when it will form another pi bond it will use pz, so pz and this is pz, so they will come in the same plane. বুঝতে পেরেছো? তুমি যেটা বলছো এইটা দেখো, এই যে c ট্রিপল ডাবল বন্ড c ডাবল বন্ড c ডাবল বন্ড c, সো এই যে দেখো এটা এইটার সাথে এইটা একই প্লেনে আছে, কিন্তু এটা দেখো এটা ডিফারেন্ট প্লেনে আছে, বুঝতে পেরেছো? সো সেটা একটু বলছি, ওটা হচ্ছে কি এটাকে বলে অ্যালিন, বলে পলিইন উইথ অড নাম্বার অফ ডাবল বন্ড। অড নাম্বার হলে সেটা আমরা পরে আলোচনা করব, যখন আইসোমেরিজম পড়বো তখন এটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আমি ছবি এঁকে তখন বোঝাবো। এই যে দেখো, তার এখানে কি বুঝলাম, যে এটা দুটো ডিফারেন্ট প্লেনে আছে, এটা sp, ওসব অত কিছু না জানলেও চলবে, এটা sp এটা sp2, তাহলে আলাদা প্লেন। ক্লিয়ার? ইয়েস স্যার। স্যার বলো নেক্সট। তাহলে হাইব্রিডাইজেশন মোটামুটি আলোচনা হলো, এবার এসো রেজোনেন্স নিয়ে আলোচনা হবে। তো হাইব্রিডাইজেশনের কনসেপ্ট কিন্তু মাথায় রেখে কোশ্চেন গুলো করবে। এখানে একটা ডিপিপি তে কোশ্চেন আছে, হ্যাঁ এখানে দেখো আরেকটু বলে দিচ্ছি,
এই জায়গাটা একটু বলে দিই, কোশ্চেনটা ওটা অনেকের ডাউট হয়। দেখো এখানে which of the following has lowest barrier? Question: which of the following has the lowest? Hey, কথা বলো না। কারোর একটা মিউট আছে, আনমিউট আছে। Which of the following? Which of the following has lowest barrier to rotation? To rotation about the indicated bond. About the indicated bond. Option A. এই বন্ডটা। অপশন বি অপশন সি এই বন্ডটা, অপশন ডি এই বন্ডটা। মানে which of the following has the lowest barrier to rotation about the indicated bond? That means which bond can rotate easily? So which bond can rotate easily আমাকে খুঁজে বার করতে হবে কোন বন্ডটা রোটেট করতে পারবে। দেখো মনে রাখবে পাই বন্ড and cyclic structure restrict the rotation. Pi bond and cyclic structure লিখে রাখো, pi bond and cyclic structure restricts the rotation. দেখো এটা মনে করো এই যে সিঙ্গেল বন্ড, ইট ক্যান রোটেট, কিন্তু এখানে দেখো এই যে এরকম মনে করো একটা বন্ড ছিল এরকম, এটা রোটেট করতে পারবে, but whenever you are giving double bond, restriction in rotation occurs. So double bond and that is pi bond and cyclic structure restrict, so এটা সহজে রোটেট করতে পারবে না। এবার দেখো এটা রেজোনেন্স হবে, দেখো এই ডাবল বন্ডটা এখানে আসবে, so it will get double bond character। কেমন হবে এটা দেখো, এইটা সিঙ্গেল বন্ড, এটা হবে ডাবল বন্ড, এটা এর মাথায় মাইনাস হয়ে যাবে, তো এটার মাথায় এখান থেকে প্লাস হবে। তো দেখো এই যে this bond become double bond, so this bond has partial double bond character, therefore it cannot rotate easily। And now look, compared to these two, which can rotate easily? দেখো এখানে কি আছে, স্ট্যাটিক্যালি হিন্ডার্ড, দেখো এটা হিন্ডার্ড, এই একটা গ্রুপ আছে বা মিথাইল গ্রুপ, this is a methyl group, this is a methyl group, this is a methyl group, so aesthetically hindered, so rotation is restricted due to aesthetic hindrance, but there is no such aesthetic hindrance, so this will rotate easily। Understand my dear? So aesthetically hindered due to aesthetic hindrance, রোটেশনটা রেস্ট্রিক্ট করছে। এখানে কি ডিউ টু সাইক্লিক স্ট্রাকচার, ডিউ টু পাই বন্ড ফরমেশন, rotation about the indicated bond is restricted। দেখো বোঝা গেল কিনা দেবলিনা, তো তিনি বুঝতে পেরেছো? দেখো তো হ্যাঁ স্যার বুঝেছি। ক্লিয়ার হয়েছে? কারোর আপত্তি আছে? না না স্যার। স্যার, না স্যার, ঠিক আছে। Ali, do you understand? Yes, sir. So your doubt, I know, I have discussed in the last year's class also, I have discussed that problem of formic acid and oxalic acid. So in class you will get it automatically, okay? And band gap, about band gap, no need to be worried about. Band gap means nothing but, you know, this is a suppose conduction band CB and this is VB, valence band. So there is an energy gap between this. This is called band gap, okay? That is energy del EG. That is energy gap. So how much energy of frequency? So E is equal to del E is equal to H nu. Clear? H nu means A is C by lambda. Understand, my dear Ali?
Yes, sir. So for you, so no need to worry about this such problem. Okay. Yes, sir. So concentrate on this, and this is not an important question. So no need to be worried about. And more concept regarding problem I will discuss during the class, and shortly I will come to more concept. Within 2-3 classes আমরা more concept পড়বো। দেখো, so pi bond and cyclic structure restricts the rotation. So is that clear? Yes, sir. Yes, sir. এবারে এসো আমরা তাহলে, তো এটাতে আমরা বলছি রেজোনেন্স হচ্ছে। সো হোয়াট ইজ রেজোনেন্স? আমরা রেজোনেন্স এবার পড়ব। চলো, এই সব কোশ্চেন ইজ দিস কোশ্চেনস আর देयर ইন দা ডিপিপি। স্যার সো ইউ হ্যাভ টু, বলো। স্যার এই যে ডিএডটা কেন রোটেট করতে পারছে না? ওটা যেহেতু স্টেরিক হিন্ডেন্স কাজ করছে ওখানে। দেখো, এই তো রোটেশন করতে গেলে যারা যেই কাছাকাছি রোটেট করবে, এই মোটা বড় বড় গ্রুপগুলো কাছাকাছি আসবে, তাই না? সো তারা হ্যাঁ, রিপালস হ্যাঁ। করবে, ওই জন্য কমে, মানে এটাও করবে, বাট এটা ইজিলি করবে। ইট উইল ডু ইট ইজিলি। ওকে, এখানেও কোনো পাই বন্ড নেই, এখানেও কোনো পাই বন্ড নেই। তো এরা কি করবে? ইজিলি রোটেট করবে, এটা একটু লেস ইজিলি করবে। ঠিক আছে? হ্যাঁ তো স্যার, হ্যাঁ স্যার। the following has the lowest, এ রোটেট করতে গেলে এনার্জি বেশি লাগবে। লোয়েস্ট এনার্জি ব্যারিয়ার কোনটা? দিস has লোয়েস্ট এনার্জি ব্যারিয়ার। ক্লিয়ার? হ্যাঁ স্যার, বুঝেছি। স্যার এটা কেন হলো না? এটা হচ্ছে সাইক্লিক স্ট্রাকচার। এটা কি হলো? দেখো, সাইক্লিক, তুমি বলো, একটা বন্ড আছে, এই বন্ডটা তুমি যত সহজে ঘুরবে, দেখো, যেই তুমি এটাকে এরকম বেঁধে দিলে, আর ঘুরতে পারবে বলো তো? না স্যার। দেখো, এই বন্ডটা ফ্রি ছিল, এদিক এদিক ঘুরছিল। যেই তুমি ওটাকে সাইক্লিক করে দিয়েছো, তুমি দেখো, এই যে এরকম ছিল, মনে করো এরকম, এটা ঘুরতে পারে, কিন্তু যেই এরকম করে দিলাম, 3 দিকে বেঁধে দিয়েছি, একটা লাঠিকে দেখো এই দিক থেকে ঘুরতে পারতো, কিন্তু যেই আমি এরকম করে বেঁধে দিলাম, আর দেখো তুমি এরকম করলে ঘুরতে পারবে না, আর ইজিলি ঘুরতে পারবে না। দেখো, ট্রায়াঙ্গেল হয়ে গেছে, আর ইজিলি কিন্তু ঘুরতে পারবে। এ কিন্তু একা যেমন ঘুরতে পারছিল। সো রোটেশনটা রেস্ট্রিক্ট হয়ে যাচ্ছে, সাইক্লিক স্ট্রাকচার হতে হবে, আর পাই বন্ড যদি হতে পারে, তাহলে রোটেশনটা রেস্ট্রিক্ট হয়ে যাবে। কথা বলতে পেরেছো? শুধু এই কনসেপ্টটা মাথায় রাখবে যে পাই বন্ড আর সাইক্লিক স্ট্রাকচার এবং স্টেরিক ক্রাউডিং এর জন্য অনেক সময় রোটেশনটা রেস্ট্রিক্ট হয়ে যায়, এবং এইগুলোর জন্য স্পেশাল একটা আইসোমেরিজম হয়, তাকে বলা হয়, এই যে রোটেশনটা, দেখো, এই যে জিওমেট্রিক্যাল আইসোমেরিজম ইজ অবজার্ভ বাই, দেখো, এই যে এই কম্পাউন্ড গুলো যেখানে পাই বন্ড আছে, তারাই জিআই দেখায়, জিওমেট্রিক্যাল, আর যারা সাইক্লিক তারাই জিওমেট্রিক্যাল। বিকজ ফর জিওমেট্রিক্যাল আইসোমেরিজম রেস্ট্রিকশন ইন রোটেশনটাকে রেস্ট্রিক্ট হতে হবে। সিঙ্গেল বন্ড কিন্তু থাকলে জিওমেট্রিক্যাল আইসোমেরিজম দেখায় না, ডাবল বন্ড থাকতে হবে। দেখো, তুমি এটাকে বলতে পারবে কি এটা সিস ট্রান্স হবে না। যখনই তোমার এরকম হবে ডাবল বন্ড, তখন তুমি সিস ট্রান্সের গল্প আসবে, তাই না? বলো, এখানে কোনো সিস ট্রান্স হয় নাকি? হয় না, কিন্তু ডাবল বন্ড থাকতে হবে সিস ট্রান্স হতে গেলে। তার মানে কি, রোটেশনটাকে রেস্ট্রিক্ট করতে হবে। বুঝতে পেরেছো? জিওমেট্রিক্যাল আইসোমেরিজম দেখাতে গেলে restriction in rotation is important, and that is given by pi bond and cyclic structure. বুঝতে পেরেছো ইব্রাহিম? হ্যাঁ স্যার, বুঝেছি। আচ্ছা, ভেরি গুড। চলো, তো নেক্সট আমরা দেখবো এবার রেজোনেন্স। রেজোনেন্স খুব ভালো করে দেখবে। হ্যাঁ, রেজোনেন্স, দেখো, what is resonance? Resonance is actually delocalization of p electron in parallel by p orbital. Delocalization of pi electrons in parallel p orbital. So delocalization of pi electrons in parallel p orbitals. So resonance, where resonance occur? Resonance occurs in conjugated system. Conjugated, or it is also known as delocalized. Conjugated or delocalized system. What is delocalized system? Can you tell me what is delocalized system?
যেখানে লোন পেয়ার বা ইলেকট্রনটা জায়গা চেঞ্জ করতে পারে মানে মুভিং। হট ইজ দেখো তো delocalized system, delocalized, তুমি ঠিকই বলেছো, delocalized systems are the system where parallel p orbitals, where parallel p orbitals are present with at least one pi electron, at least one pi electron pair, sorry electron pi electron pair থাকতে হবে, তাহলে delocalize। দেখো আমরা যদি বেনজিন বলি তাহলে what is delocalized system? Delocalized system are the system where parallel p orbitals are present with at least one pi electron pair। দেখো benzene, in case of benzene we know that resonance occurs in benzene, so they can do resonance। দেখো this electron can come here, this can come here, this can go there, ultimately we will get this type of a structure। look এখানে ডাবল বন্ড হলো, এখানে এখানে, so how is that possible? দেখো এখানে এই হচ্ছে sigma skeleton of benzene, this is the sigma bond which is sp2 দেখো এই যে প্রত্যেকটা কার্বন is, every carbon is sp2, here is one hydrogen each and there is only 3 sigma bond everywhere। now there is one unhybrid p orbital, দেখো sp2, what is the hybridization of carbon? sp2, so one p orbital is there, look this is a p orbital, this is a p orbital, this is a p orbital, there is a p orbital, p orbital and p orbital, and they are parallel। so in the initial case দেখো এই একটা pi bond, এই একটা pi bond, এই একটা pi bond হয়েছে, তাই না? so now these electron, they are all are দেখো this is sigma plane, this is sp2 মানে কি planar, so this is a plane and all the p orbitals are parallel, look all the p orbitals are parallel, so they can jump, electron can jump, understand? this is a plane, my hand is a plane and they are parallel p orbital, so electron can jump from here to there, so delocalization, দেখো delocalized system are the system where parallel p orbitals are present with at least pi electron pair, সেখানে at least একটা pi electron থাকতে হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। so আমরা কি বললাম, what is resonance? resonance is the delocalization of pi electron in parallel p orbitals, and resonance occurs in conjugated system। what is conjugated system? conjugated system is a system যেখানে parallel p orbital থাকে এবং at least একটা pi electron pair থাকে। কোন আপত্তি আছে বলো তো? না স্যার। নো স্যার। হ্যাঁ দেখো কোন আপত্তি নেই তো? না স্যার। তাহলে আমরা দেখবো যে delocalize, example of delocalized system, examples। তাহলে আমাদের মনে রাখতে হবে রেজোনেন্স কোথায় হয়? delocalized সিস্টেমে। delocalized সিস্টেম কাকে বলে? যেখানে প্যারালাল p অরবিটাল থাকে এবং একটা পাই ইলেকট্রন at least একটা থাকতে হবে। রেজোনেন্সটা কি অ্যাকচুয়ালি? যে পাই ইলেকট্রনের ডিলোকালাইজেশন। ঠিক আছে তো? দেখো এক্সাম্পলস কিসের? না delocalized সিস্টেম। এক নম্বর হচ্ছে দেখো ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড। দেখো ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড। সো অল্টারনেটিভ double and single bond, this is a conjugated system। দুই নম্বর দেখো অলরেডি আমরা দেখেছি, এটা একটু আগেই দেখলাম, এরকম দেখো this is called cross conjugation। এটা দেখো তুমি বলবে স্যার from this side, এটা দেখো ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড, বাট ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, এটা একটা কনজুগেশন। at the same time this one ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, এটাকে বলে ক্রস কনজুগেশন। ক্রস কনজুগেশন, কনজুগেটেড সিস্টেম। তাহলে এটাতেও কিন্তু রেজোনেন্স হবে, এখান থেকে এদিকে হবে, এখানে ডাবল বন্ডটা এখানে আসবে, এখানে মাইনাস হবে, ওই মাইনাসটা পরে এখানে আসবে, আবার এদিকে আসবে, নাও ডাবল বন্ড এটা এখানে আসবে, এখানে মাইনাস হবে। So this is also a conjugated system, but this is cross conjugation, okay?
Number 3 দেখো, number 3 is double bond, single bond, some atom above which a lone pair, a negative charge, a positive charge, a free radical may be there. So these systems are called, these are the type of system which is known as delocalized system, and we will mostly deal with this type of system. বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কোনো আপত্তি আছে? Anyone? না স্যার। দিশা বলো। আলিজা হ্যাঁ স্যার। বুঝতে পারছো? নো স্যার। শীর্ষা, সৌরজ্যোতি বলো। হ্যাঁ স্যার। তারপর হ্যাঁ স্যার, তোমার? বুঝতে পারছি। ঠিক আছে তো? দেখো, হ্যাঁ স্যার। এবারে চলো এসো আমরা সরাসরি রেজোনেন্স এর মধ্যে ঢুকে পড়ছি, মানে রেজোনেটিং স্ট্রাকচার। হ্যাঁ, রেজোনেটিং স্ট্রাকচার কি অ্যাকচুয়ালি তো আমরা দেখবো। সো এটা চট করে কপি করে নাও। বলো তো, who will be the central atom in any species? কে সেন্ট্রাল অ্যাটম হবে? একদিন বলেছিলাম না, কে সেন্ট্রাল অ্যাটম হবে? লেস ইলেকট্রোনেগেটিভ লার্জার অ্যাটম, তাই তো? মনে পড়ে বলেছিলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে যে কোনো লুইস ডট স্ট্রাকচার আঁকতে গেলে আমাকে লেস ইলেকট্রোনেগেটিভ এন্ড লার্জার সাইজ অ্যাটম উইল দা সেন্ট্রাল অ্যাটম। তো আশা করি তোমাদের কপি করা হয়ে গেছে এই জায়গাটা। হ্যাঁ, দেখো, so benzene, if we think about benzene, দেখো এই যে one of the scientists known as Kekulé represent benzene as this. So before that, no one give any idea about the structure of benzene. Kekulé first draw the structure of benzene, দেখো, and he draw like this. So this two benzene is known as Kekulé. And another scientist known as Dewar actually draw benzene, but he give three structure of benzene. Dewar তিনটে স্ট্রাকচার দিয়েছিল, বললো এরকম দেখতে হবে, বললো এটা এরকম হতে পারে, it may be like that, or it may be like, দেখো এই যে। So this three benzene is known as Dewar benzene. This three benzene is known as Dewar benzene. Now look, nobody, even Kekulé or Dewar, nobody knows what is actually benzene looks like. সবাই কেউ জানতো না। এ বললো আমি তোমাকে দেখাচ্ছি এরকম হতে পারে, এ বললো এরকম হতে পারে। So these are the possible resonating structure. These are the possible canonical forms. Resonating structures is also known as canonical form. Resonating structure গুলোকে canonical form বলে। So একটা মলিকুলকে একটাই স্ট্রাকচার দিয়ে প্রকাশ করা যাচ্ছে না, there are several structure, but the actual molecule is somehow weighted average of all the possible, and this is called resonance hybrid. So a molecule can never be represented by only one Lewis structure. A molecule and all the properties of the molecule cannot be represented by only one structure. It has several structure, but the actual molecule is weighted average, মানে এই সবগুলোর একটা অ্যাভারেজ। এটাকে বলা হবে কি রেজোনেন্স হাইব্রিড। কি বলা হবে বলো? রেজোন্যান্স হাইব্রিড। তাহলে দেখো আমাদের কতগুলো স্ট্রাকচার হচ্ছে, প্রায় 5টা স্ট্রাকচার হচ্ছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। তো অ্যাকচুয়াল মলিকুলটা কি, এটা হচ্ছে, এগুলোকে বলবো ক্যানোনিক্যাল ফর্ম বা রেজোনেটিং স্ট্রাকচার। এগুলোকে কি বলবো বলো? রেজোনেটিং স্ট্রাকচার। আর এটাকে কি বলবো? রেজোনেন্স হাইব্রিড। কি বলবো বলো? রেজোন্যান্স হাইব্রিড। হাইব্রিড। তো আমরা এবার দেখো এখানে আরো একটা এক্সাম্পল নিচ্ছি। এটা তো বেনজিন গেল, তো এটাকে বলা হয় কেকুলে বেনজিন দুটো, আর এটা হচ্ছে কি দেওয়ার বেনজিন তিনটে। ইনফ্যাক্ট তোমাদেরকে বলে রাখি,
সো কেকুলে বেঞ্জিনের কন্ট্রিবিউশন 80%, মানে এরা 80% কাছাকাছি গেছে। With these three structure only 20% close to the actual structure. মানে আমি মনে করো বেঞ্জিনটা দেখেছি, আই নো অ্যাকচুয়াল বেঞ্জিন, বাট কেকুলে দেখিনি, কেকুলে প্রেডিক্ট করেছে, এরকম হতে পারে। দে আর অলসো প্রেডিক্ট, যেহেতু আমি জানি, নাও আই সে কেকুলে you are 80% close to the actual structure, so your contribution is 80%. I say you are very very poor. Already you have given 3 structure, but you are far away from the actual, so your contribution is only 20% close. So this is called resonance contribution towards the resonance hybrid. বুঝতে পেরেছো? যে যতটা ক্লোজ হতে পারছে তার অবদান তত বেশি, মানে অ্যাকচুয়াল তুমি কতটা অ্যাকচুয়াল করতে পারছো, কতটা ভালো কাছাকাছি যেতে পারছো। এই 80% কাছাকাছি চলে গেছে, এর মাত্র 20% কাছাকাছি, তাহলে এর অবদান কত? 80%, এর অবদান কত? 20%। ক্লিয়ার? এটাকে বলে রেজোনেন্স কন্ট্রিবিউশন। দেখো CO3 2 এর স্ট্রাকচার এমন হতে পারে, দেখো O-, এর আরেকটা স্ট্রাকচার কি হতে পারে? O-, ডাবল বন্ড O-, আরেকটা স্ট্রাকচার হতে পারে কি? C, হ্যাঁ, ডাবল বন্ড O-, দেখছো? তাহলে there are 3 possible structure। দেখো, সো 3টে CO বন্ড আছে, বাট 2 মাইনাস আছে। দেখো এখানে দুটো মাইনাস এখানে আছে, ডাবল বন্ড এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড। So there are 3 possible structure, but the actual molecule is looking like CO, O, and O, and there is a partial double bond character, and overall charge is -2. So this is called resonance hybrid. So this is structure 1, structure 2, structure 3. These 3 structure are resonating structure. কি বলবো বলো এটাকে? Resonating structure। আর রেজোনেটিং স্ট্রাকচারকে ক্যানোনিক্যাল ফর্ম বলে, আর ক্যানোনিক্যাল ফর্ম। রেজোনেটিং স্ট্রাকচারের আরেকটা নাম কি? ক্যানোনিক্যাল ফর্ম। হ্যাঁ, একটা মিনিট, একটা কল। হ্যাঁ, হ্যালো, ক্লাস নিচ্ছি। হ্যাঁ, ক্লাস নিচ্ছি। হ্যাঁ, রুম কল্পনা ফোন করতে পারো। হ্যাঁ, ও ফ্রি আছে। হ্যাঁ, আমি একটু ক্লাস। দেখো, সো রেজোনেটিং স্ট্রাকচার, আর এটাকে কি বলবে? রেজোনেন্স হাইব্রিড। কি বলো এটাকে? রেজোনেন্স হাইব্রিড। ক্লিয়ার হয়েছে কি বলো আগে? হ্যাঁ স্যার। সো এই যে ফেনোমেনন, কি না একটা মলিকুল, এই মলিকুল ক্যানট, অল দ্য প্রপার্টিজ অফ দ্য মলিকুল cannot be represented by only one structure. There are several structures, but the actual molecule is weighted average of all the possible forms. এই যে phenomenon, এই যে ঘটনা, this phenomenon is known as resonance. বুঝতে পেরেছো? এটা কি হাইজেনবার্গ called this phenomenon as resonance. দেখো, ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। সো এবারে দেখো আমরা আসবো অ্যাকচুয়াল জায়গাটা। দিস ইজ দ্য রেজোনেটিং স্ট্রাকচার অর ক্যানোনিক্যাল ফর্মস, এন্ড দিস ইজ কল্ড রেজোনেন্স হাইব্রিড। এন্ড দেখো কে কতটা কাছাকাছি গেছে। নাও লুক, দিস 3 স্ট্রাকচার আর আইডেন্টিক্যাল। দিস 3 স্ট্রাকচারস আর আইডেন্টিক্যাল। দেখো তো, এটা আইডেন্টিক্যাল না? দিস 3 স্ট্রাকচার আর আইডেন্টিক্যাল, সেম টাইপ না? দেখো এখানে দুটো, একটা ডাবল বন্ড, দুটো ওর মাথায় মাইনাস, এখানেও একটা ডাবল বন্ড, দুটো ও এর মাথায় মাইনাস। দেখো সেম না? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, সো দেখো এখানে হচ্ছে কি, এগুলোকে বলে ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার। কি বলবে এটাকে? ইকুইভ্যালেন্ট রেজোনেটিং
ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার দেখো, তিনটে ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার। এবার দেখো আরেকটা সিস্টেম আমি আঁকি তোমাদেরকে, মনে করো এরকম আছে বেঞ্জোইক, মানে এটা হচ্ছে ফেনলের, মানে এটা কি না ফেনক্সাইড। এবার দেখো এর রেজোনেটিং স্ট্রাকচার, এই মাইনাসটা কোথায় আসছে, এখানে আসছে, এই ডাবল বন্ডটা কোথায় যাবে, দেখো এই আসছে। তাহলে কেমন দেখতে হলো স্ট্রাকচারটা, দেখো এখানে হয়ে গেল ডাবল বন্ড, এখানে মাইনাস, দিস এন্ড দিস। নাও লুক, টেল মি, আর দিস টু স্ট্রাকচার সেম, আর দে আইডেন্টিক্যাল? এখানে where the negative charge is, negative charge is on oxygen, but here the negative charge is on কার্বন। carbon. So they are not equivalent resonating structure, they are only resonating structure. Now you understand what is the difference between equivalent resonating structure and resonating structure. So they are why, দেখো এখানেও negative charge is on oxygen, is an 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 oxygen, but here negative charge is on oxygen, but here it is on carbon. So this is equivalent resonating structure, this is non-equivalent resonating structure or only resonating structure. Clear? ইয়েস স্যার। হ্যাঁ, দেখো কোনো আপত্তি আছে কি? নেই স্যার। এবার আমরা হ্যাঁ রিলেটিভ স্টেবিলিটি অফ দ্য রেজোনেটিং স্ট্রাকচার, এই যে কে বেশি স্টেবল হবে সেটা দেখবো, দ্যাট ইজ হোয়াট ইজ মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে। কোন স্ট্রাকচারটা বেশি স্টেবল, কোন ক্যানোনিক্যাল ফর্মটা, মনে করো এখানে এটা একটা ফর্ম, এরপরে আরো ফর্ম হবে, এটা এখানে আসবে, এটা এখানে গেল, এরপরে কি দেখতে হবে সেটা দেখো, এটা রইলো এই ডাবল বন্ড এখানে রইলো, এখানে একটা ডাবল হয়ে গেল, এর মাথায় মাইনাস, তো এটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। So we will have to discuss, আরো হবে, মোট 5টা হবে, which one is more stable, হ্যাঁ which one is more stable, যে বেশি স্টেবল তার কন্ট্রিবিউশন তত বেশি। রেজোনেন্স কন্ট্রিবিউশন মানে কি, এটা দেখো 80% কন্ট্রিবিউশন, দ্যাট মিন্স they are very stable, হ্যাঁ, and they are very close to the original structure, so their contribution is 80%. So higher the stability of the resonating structure, higher will be the contribution. ঠিক আছে, তো আমরা এবার রিলেটিভ স্টেবিলিটি বিচার করব, রিলেটিভ স্টেবিলিটি অফ রেজোনেটিং স্ট্রাকচার। তোমাদের যদি এটা কপি করে হয়ে যায় আমাকে বলো চট করে। হয়ে গেছে স্যার। কেমন হয়েছে? ইয়েস স্যার। এবার যেটা করতে যাচ্ছি সেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। সো রিলেটিভ স্টেবিলিটি, রিলেটিভ স্টেবিলিটি, relative stability of the resonating structure. Relative stability of the resonating structures. There are some rules are there and you have to follow the rules একদম thoroughly. So rule 1 দেখো, rule 1 কি না এটা দেখো, neutral molecule will always be more stable, always be more stable than charge separated, molecule. So number 1 key, the charge separated molecule is less stable while neutral molecule will always be more stable. Rule 2,
দেখো now for charge separated molecule, হ্যাঁ, higher the number of double মানে covalent bond, higher the number of covalent bond, higher will be the stability. তাহলে যেখানে কোভ্যালেন্ট বন্ড বেশি সেখানে স্টেবিলিটি বেশি হবে। নেক্সট দেখো, নেক্সট রুল 3 হলো in a octet fill up, octet, হ্যাঁ, a molecule with complete octet, complete octet for all the atoms are more stable than the molecule where any atom lacks, আচ্ছা ল্যাকিং বিহাইন্ড মানে কি ল্যাগ হবে এলএসজি না, আর এনি অ্যাটম স্যার এলএসসি কে তো ল্যাক, হ্যাঁ না সেটা তো লাক, where any atom are এলএজি ল্যাগিং। Lagging. আমি লিখছি না ওটা, আর any atom are without octet, are incomplete octet, are of incomplete octet. তার মানে octet fill up is also very important. Rule 4 দেখো, rule 4, হ্যাঁ, rule 4, charge separation decreases stability. However, stability increases for এক নম্বর দেখো, এক নম্বর হচ্ছে same charge apart মানে দূরে থাকতে হবে, মানে চার্জ যদি সেম হয় তাহলে দূরে থাকতে হবে। 2 নাম্বার হচ্ছে অপোজিট চার্জ ক্লোজার, অপোজিট চার্জ গুলোকে কাছাকাছি থাকতে হবে। আর 3 নম্বর হচ্ছে দেখো চার্জ residing on atoms of appropriate electronegativity. তার মানে কি, চার্জ residing on atoms of appropriate electronegativity মানে কি, that means negative charge should be on the electronegative atom, more electronegative atom, less electronegative atom এর মাথায় negative charge হলে less stable, so negative charge should be on more electronegative atom, এখানে লিখতে পারো that is negative charge should be on more electronegative atom. তার মানে যে অ্যাপ্রোপ্রিয়েট, যে বেশি ইলেকট্রোনেগেটিভ তার মাথায় মাইনাস থাকতে হবে, বুঝতে পেরেছো? তাহলে দেখো সবথেকে বেশি স্টেবল কে, নিউট্রাল মলিকিউল আর অলওয়েজ ভেরি স্টেবল। তারপর কি, যদি চার্জ হায়ার দ্য নাম্বার অফ, যদি ইফ চার্জ ইজ সেপারেটেড তুমি কি কি কনসিডার করবে দেখো, তখন তোমার রুল হায়ার দ্য নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ড হায়ার উইল বি দ্য স্টেবিলিটি। নেক্সট কি দেখতে হবে, কমপ্লিট অক্টেট আছে কিনা, অল দ্য অ্যাটম, যদি একটা কেউ মিস করে যায় তোমাকে চেঞ্জ দেখতে হবে। নেক্সট হচ্ছে চার্জ সেপারেশন ডিক্রিজেস স্টেবিলিটি, হাউএভার যদি কি হয়, সেম চার্জ যদি দূরে থাকে, মানে পজিটিভ দূরে থাকতে হবে, অপোজিট চার্জ শুড বি ক্লোজার, কাম ক্লোজার, অপোজিট চার্জ কাছাকাছি থাকতে হবে, এবং যে বেশি ইলেকট্রোনেগেটিভ তার মাথায় মাইনাস চার্জ থাকতে হবে,
চট করে এটা কপি করে না, আমরা এক্সাম্পল নেব এবার। सर एक बार फोर्थ पॉइंट एक्सप्लेन करिए। স্যার নেই এখন। কপি হয়ে গেছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। হ্যাঁ রুল 4, হ্যাঁ রুল 4টা কি? So I will come with example, then you will understand it. Rule 4 বলছে কি, charge separation decreases stability. However, stability increases for the case same charge apart, মানে দূরে দূরে থাকতে হবে, positive charge should be away from each other, opposite charge plus minus should be closer, and charge residing on atoms of appropriate electronegativity. So an electronegative atom should contain negative charge. So chalo, let's take some example. দেখো আমরা এক্সাম্পল নিচ্ছি, you will understand then. So আমরা কপি হয়ে গেছে নিশ্চয়ই তোমাদের, দেখো তাই না? সবথেকে দারুণ এক্সাম্পল, সবথেকে বেস্ট এক্সাম্পল এখান থেকে। যদিও তোমাদের রেজোনেন্স স্ট্রাকচার ড্র করতে বলবে না, no one will ask to draw the structure. দেখো they will give you a structure and 1 2 3 who is more stable. So দেখো diazomethane, that is CH2N2. এটার স্ট্রাকচার রেজোনেটিং আমি আঁকছি, দেখো CH2 ডাবল বন্ড N ডাবল বন্ড N, এটা আছে। সো এখানে দেখো, এখানে প্লাস, এখানে মাইনাস। অলরেডি আই টোল্ড ইউ দ্য লাস্ট ডে দ্যাট দিস ইজ ফর্মাল চার্জ, তাই না? মনে আছে বলেছিলাম? হ্যাঁ স্যার। এবার দেখো এর পরের স্ট্রাকচার কি হচ্ছে, এই মাইনাসটা, দিস মাইনাস কামস হিয়ার and this minus comes here and this electron go there. So this is CH2 মাথায় minus, this is single bond nitrogen, plus this is triple bond nitrogen. Look, this is another structure, and another structure is, look, this charge, this is positive charge, so this 2 electron comes into its head. So what happened here, C is to remain the minus charge, single bond N, and this will be double bond, so here it is plus. Understand? Look, this double bond, 2 electron are there, so since it is electron deficient, this 2 electron come into its head, thereby these 2 electron are now here. Understand this 3 structure? হ্যাঁ স্যার। And one more structure is possible. Look, one more structure is possible when this is a positive charge, so these 2 electron come here to satisfy this. So another structure is CH2 মাথায় plus, then single bond nitrogen, এখানে nitrogen, and this is double bond, and this is a negative charge. So there are 4 structure. Structure number 1, and this is actually double-headed arrow represent resonating structure. Double-headed arrow represent resonating structure. So there are 4 resonating structure, 1 2 3, and this is 4. There are 4, so we have to find out their stability order. এদের stability order খুঁজে বার করতে হবে। So first, all are charge separated, so no neutral molecule is there, so charge separated is already. So what you have to think, you have to think about rule 2, the maximum number of covalent bond. Here how many covalent? 1 2 3 4 visible. Here how many?
1 2 3 4. Here 1 2 3 1 2 3. So structure 1 and 2. 1 and 2 is very stable, most stable. Then it is 3 and 4. So first we compare with 1 and 2. We have to compare 1 and 2. So within 1 and 2, look at this. Look at this. Within 1 and 2, number of covalent bond is 4. Okay, so they are more stable. And now, whether they are octet or not, so every atom is with complete octet. Look, 2 electron, 4, 4, 4, 8. So this is, look, 2, 2, 4 to 6 to 8. All are with octet. Look, this is 4 and this is 4 octet. All are with octet. So rule 3 is done. Rule 4. Rule 4. Rule 4 ki bolche? Same charge apart. There is not same charge. They are opposite charge. So opposite charge must be closer. Opposite charge must be. Opposite charge must be closer. Closer. এখানে কি দেখো plus and minus, within plus minus this is double bond, and within plus minus it is Single single one. bond. single bond. So which is smaller? Bolo, tell me which is smaller? Double Double bond. bond. So here it is opposite charge closer. So structure 1 is more stable. Understand? Ali, you understand? স্যার আরেকবার বলেন তো এটা। দেখো বলে দিচ্ছি, দেখো ভালো করে তুমি বলো যে এই দুটোতে চারটে চারটে করে মানে কোঅর্ডিনেট বন্ড আছে, কোভ্যালেন্ট বন্ড আছে না? এখানে তিনটে, একটা চারটে, এখানে দুটো চারটে, কিন্তু এখানে কটা? তিনটে। তিনটে আর নিচের তিনটে। দুটো বেশি স্টেবল, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, দুটো স্টেবল। এবার দেখো এই দুজনের মধ্যে আমরা দেখবো তাহলে 1 নম্বর রুল কি কোভ্যালেন্ট বন্ড সমান সমান হয়ে গেছে, মানে 2 নম্বর রুল। 3 নম্বর রুলে এরা তো সব নিউট্রাল নয়, এরা দেখো চার্জ সেপারেটেড মলিকিউল, এরা নিউট্রাল না, তাহলে 1 নম্বর রুল প্রযোজ্য নয়। রুল 2 কি না কোভ্যালেন্ট বন্ড, তাহলে সমান হয়ে গেছে রুল 2। রুল 3 অক্টেট দেখতে হবে। দেখো এখানে 3 2 6 আর এই 2 8, সবার অক্টেট আছে এখানে। এভরি অ্যাটম, কার্বনের দেখো 2 আর এই দুটো হাইড্রোজেনের সাথে দেখো একটা বন্ড, একটা 2 2 4 আর 2 6 আর এই দুটো 8টা, তাই না? এর অক্টেট আছে তো, দেখো octet fill up. So octet rule 3 দিয়েও you cannot separate using rule 3, but rule 4 দেখো, so this is opposite charge, so they must be closer. Opposite charge closer হতে হবে তো। ইয়েস স্যার। এখানে দেখো তাহলে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জের মাঝখানে কি আছে? এখানে ডাবল বন্ড। এখানে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জের মাঝে কি আছে? সিঙ্গেল বন্ড। ডাবল বন্ড ইজ স্মলার। ডাবল বন্ডটা কি ছোট হয়, তাহলে অপোজিট চার্জ কোথায় কাছাকাছি আছে? ডাবল বন্ড। এবার বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। 1 নম্বরটা বেশি স্টেবল 2 এর থেকে। ক্লিয়ার এ পর্যন্ত? ইয়েস স্যার। सेकेंड रूल बोले क्या बोले? सेकेंड रूल बोला कि नंबर ऑफ कोवैलेंट बॉन्ड, देखो here number of covalent bond maximum, then stability is maximum. Number of covalent 2 1 2 3 4 1 2 3 4 4 covalent bond everywhere. It is 2. Here it is 1 2 3 1 2 3. Understand? So covalent bond rule 2. Rule 3 in octet. Rule 4 this. Clear? Now look between 3 and 4 which is more stable? 3 and 4. Here দেখো in this case this carbon doesn't have octet. দেখো দুটো ইলেকট্রন, এই একটা H bond, এই একটা OH bond, দেখো এই একটা H একটা H, so 6 electron, total 6 electron. So is there any octet in the carbon? বলো। নো স্যার। নেই But স্যার। look at this nitrogen also does not have octet. দেখো এখানে 2 2 4 আর 2 6, ওটারও octet নেই। So one of the atom doesn't have octet. So octet rule cannot separate. So দেখো first of all number of covalent bond is same 3 3. So rule 2, rule 3 কি না one of the atom doesn't have octet. So you cannot separate. Rule 4, same charge apart, দেখো no same charge is there. Opposite charge closer, দেখো between opposite charge there is a double bond and single bond, double bond single bond.
even it is not been able to separate. দেখো দুজনেই সেম ডিসটেন্সে আছে না, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, সেম ডিসটেন্স, বলো। Yes, sir. But now charge residing on atoms of appropriate electronegativity, the last one will be the deciding factor. কেমন? Now look at this. Negative charge present on nitrogen. Here the negative charge present on carbon. carbon. Who is more electronegative? Nitrogen. Nitrogen. The negative charge should be on nitrogen, not on carbon. দেখো নাইট্রোজেন ইজ ইলেকট্রোনেগেটিভ, তার মাথায় প্লাস দেওয়া হয়েছে। যার ইলেকট্রনের প্রতি অ্যাফিনিটি আছে তার মাথায় তুমি পজিটিভ চার্জ দিয়ে দিয়েছো, স্টেবল হবে কি? না স্যার, তাহলে কে বেশি স্টেবল হবে? 4 নম্বর। 4 নম্বর। সো 1, তারপর কে 4, তারপর 3। এই হচ্ছে স্টেবিলিটি অর্ডার। ইজ দ্যাট ক্লিয়ার নাও? বলো, ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ স্যার। বলো, কারো ডাউট আছে? Ali, is there any doubt anymore? No, sir. You understand all the rules? Yes. One more example I'm going to give you. One more example. Dekho. So very, very interesting example this one is. Dekho, one more example is vinyl chloride. So this is diazomethane 1, example number, vinyl chloride, CH2 double bond CHCl. This is vinyl chloride where it has lone pair. So I'm just showing one lone pair, okay? So this lone pair will come here and this negative charge will go there. What will happen? So CH2 has minus on it and this is sigma bond CH double bond Cl, but it is positive charge as the lone pair comes from that carbon, so there will be positive charge, and this charge is nothing but their formal charge, and you can calculate the formal charge using the last days rule. আগের দিনে যে ফর্মাল চার্জের রুল বলেছিলাম সেটা বসালেই হয়ে যাবে। এবার দেখো আর one more structure is possible. One more structure is possible for that. Look, this electron can come here. Okay, so then what will happen? CH2 single bond CH double bond Cl. Now look, this become plus, and as electron goes to the more electronegative side, it become minus. It become minus. So this is the formal charge. Now how you can calculate? Already look, already double bond, these are there. Now tell me what is the formal charge of this carbon? Calculate. দেখো এটা অলরেডি ছিল কিন্তু এই this. দেখো, so this is a double bond. Now tell me what is the formal charge of this chlorine? দেখো ক্লোরিনের formal charge কি হবে? 7 minus 6 minus half into 4, half into 4. দেখো এই 2 2 4, তাহলে কত হলো বলো? 7 minus 6 minus 2 is equal to -1 হয়েছে না? বলছে না কিছু? Yes, sir. হ্যাঁ এই স্যার। জন্য স্যার ওই জায়গাটা আরেকবার বলুন স্যার। এই জন্যই তো মাইনাস দিয়েছি। ফর্মাল চার্জ, ফর্মাল চার্জ আগের দিন সে কি হ্যাঁ। দিয়েছি? হ্যাঁ স্যার হ্যাঁ, দেখো এই যে কি না এর ভ্যালেন্স ইলেকট্রন কটা? 7টা ক্লোরিনের। কটা লোন ইলেকট্রন আছে দেখো এখানে দুটো, এই যে দুটো অলরেডি ছিল, এই 2 এই 2 4 আর 2 6, 7 - 6 লোন ইলেকট্রন মাইনাস হাফ ইনটু বন্ডেড ইলেকট্রন। দেখো বন্ডেড ইলেকট্রন 4টে, 1টা 2টো 3টে 4টে, তাহলে ওভারঅল কত হলো? -1। এই জন্য এর মাথায় মাইনাস। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, স্যার। হ্যাঁ বলো। বলছি ওই 4 নম্বর স্ট্রাকচারটা যেটা হলো ওটা আপনি ওই দেখিয়েছেন না ফার্স্টের ওই ডবল বন্ডটা একদম পুরো ডাইরেক্ট পুরো শিফট হয়ে যাচ্ছে ক্লোরিনের পাশে। হ্যাঁ স্যার, এইটা এটা কথা। না 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 এইটা এই যে ভিনাইল ক্লোরাইড vinyl chloride, যে ও, ফোর্থ vinyl স্ট্রাকচারটা আপনি তিনটে দেখালেন না? 1 2 3 1 2 3টে দেখিয়েছি। হ্যাঁ ওই 3 নম্বর স্ট্রাকচারটা যেটা দেখাচ্ছেন ওটা ওই বলছি CH2 এর পাশে যে ডবল বন্ডটা আছে ওটা একদম ডাইরেক্ট এর মাথায় শিফট হয়ে যাচ্ছে ক্লোরিনের পাশে। হ্যাঁ এই তো দেখো এখানে ডাবল বন্ড না, এই দুটো ইলেকট্রন দুটো যাচ্ছে এখানে। হ্যাঁ হ্যাঁ এই মানে electron বুঝতে পেরেছো? গিয়ে এখানে একটা বন্ড করছে। মানে ওটা প্রথমে কার্বনে আসবে না, সেখান থেকে এইভাবে যাবে না?
না না, সেটা যে কিছু হতে পারে, তিনটেই হতে পারে। এই তিনটে এরকম ভাবে দেখাতে হবে, বুঝতে পেরেছো? তিনটেই একে অপরের রিজনেটিং স্ট্রাকচার। এরকম কোনো গল্প নেই যে এটা আগে হতে হবে এটা পরে হতে হবে। না আমি সেটা বলছি না স্যার, আমি বলছি যে ডাবল বন্ডটা প্রথমে মানে ইলেকট্রনটা প্রথমে কার্বন, তারপর সেখান থেকে ওটা আবার ডাবল বন্ড হয়ে এখানে আসবে, ওইভাবে না হবে না না? না না, এটা তো কনজুগেটেড সিস্টেম। এই দেখো, ডাবল বন্ড CH2 ডবল বন্ড CH, এই Cl, এটা একটা বলেছিলাম না, এটা কনজুগেটেড সিস্টেম। এইটাই তো হ্যাঁ, এখানে আছে, এই, বুঝতে আচ্ছা পেরেছো? আবার কি এখানে কোনো পার্থক্য, তিনটে তুমি, আর কোনো কার্বন নেই তো, এই দুটো থেকে এখানে যাবে। এই কার্বনের মাথায় এইটা মনে করো দুটো ইলেকট্রন, তো এই দুটো ইলেকট্রনের মনে করো একটা এই কার্বনের আর একটা এখানে এই কার্বনের, সেইটা চলে যাচ্ছে এখানে। তাহলে কি হলো, এইটা দিয়ে আর এটা দিয়ে এই বন্ডটা করলো, আর এখানে হয়ে গেল প্লাস, কারণ এখান থেকে চলে গেছে একটা। ঠিক আছে স্যার। ঠিক আছে? So now you have to consider which one is more stable. So it is structure number 1, 2 and 3. Stability order. Structure 1 more stable. Yes, structure 1 is more stable because it is neutral molecule. স্যার তারপরে 2 এরটা হবে। তারপরে দেখো 1 আর 2 এর মধ্যে, এই যে 2 আর 3 এর মধ্যে কে বেশি স্টেবল হবে? 3. হ্যাঁ, 2 এরটা। 3 কে বেশি স্টেবল হবে? 3. স্যার কেন? ক্লোরিনের Chlorine মাথায় के ऊपर negative. ইলেকট্রোনেগেটিভ আর ওর মাথায় Negative. নেগেটিভ। পজিটিভ সেটা পজিটিভ ওটা তো রুল 4 এর আন্ডারে পড়ছে। রুল 3 কি বলেছে বলো? অক্টেট। দেখো এখানে এই ক্লোরিনের দেখো এখান থেকে চলে গেছে বলে, দেখো তারপরেও দেখো এই দুটো আছে, এই দুটো আছে, দেখো এইটাই চলে গেছে বলে, বাট তাহলে ওখানে অক্টেট ফিল আপ করছে। এই 4 আর 4 2 6 আর 2 8 আছে, এটার অক্টেট আছে। এমনকি এই কার্বনেরও অক্টেট আছে। দেখো দিস কার্বন, দেখো 4 to 6 আর এই একটা হাইড্রোজেন to 8। এমনকি দিস কার্বন হ্যাজ অক্টেট, বাট দিস কার্বন ডাজন্ট হ্যাভ অক্টেট। ইজ দিস কার্বন হ্যাভ অক্টেট? টেল মি। দেখো এই যে No, sir. CH আর H এখানে প্লাস আছে। ইজ দিস কার্বন হ্যাজ অক্টেট? ডাজ দিস কার্বন হ্যাজ অক্টেট বলো? নো অক্টেট। No, sir. থার্ড sir. রুলে গিয়ে তুমি ওটা বলবে তো ওটা তো ফোর্থ রুল, বাট থার্ড রুলে গিয়ে দেখা যাচ্ছে it is less stable, so it is more stable. Clear? We have to consider the rule 1 by 1, not 4 নম্বর আগে নয়, 3 নম্বর আগে। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে কে বেশি স্টেবল বলো? So 1 greater than 2 greater than 3, so that is why I choose this example. বুঝতে পেরেছো দেবলিনা? হ্যাঁ স্যার। বলো দিশা, তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। স্বাগতা বলো, প্রতিনি, হ্যাঁ স্যার। সৌর্যা বুঝতে পারছো? তৌফিক, হ্যাঁ স্যার। Ali, you understand? Yes, sir. Anyone else? কারো ডাউট আছে আমাকে জিজ্ঞেস করো। আমি সবার নাম করছি না, বাট everyone are eligible to ask me doubt. বুঝতে পেরেছো এটা? দেখো আমরা আরেকটা এক্সাম্পল নেব। হ্যাঁ, হাইড্রোজোয়িক অ্যাসিড N3H। হ্যাঁ, এখান থেকে একটা কোশ্চেন নিচ্ছি দেখো। হ্যাঁ, ওকে চলো। সো N3H আরেকটা এক্সাম্পল নিচ্ছি, দুটো হলো 3 নম্বর এক্সাম্পল। হাইড্রোজোয়িক অ্যাসিড N3H। দেখো এখানে N3H এর স্ট্রাকচার দেখো, H প্রথমে সিঙ্গেল বন্ড N, ডাবল বন্ড N, ডাবল বন্ড N। এতে করে কি হচ্ছে দেখো, নাইট্রোজেন 3টে বন্ড করলে নো প্লাস, জাস্ট 4টে বন্ড করলে প্লাস, এখানে একটা মাইনাস। সো দিস ইজ দ্য ফার্স্ট স্ট্রাকচার অফ হাইড্রোজোয়িক অ্যাসিড। নেক্সট দেখো কি হচ্ছে, এই নেগেটিভ চার্জ এখানে আসছে, এই নেগেটিভ চার্জটা এখানে আসছে, আর এইটা এর মাথায় চলে যাচ্ছে। দেখো কি হচ্ছে, H N এর মাথায় মাইনাস, এখানে সিঙ্গেল বন্ড N প্লাস N,
ট্রিপল বন্ড, এই 2 নম্বরের স্ট্রাকচার। আরেকটা স্ট্রাকচার হচ্ছে দেখো, আরেকটা স্ট্রাকচার হলো যে ঠিক উল্টোটা হবে আর কি, এইচ এন প্লাস হবে, দাঁড়াও 1 মিনিট, হ্যাঁ রাইট, দেখো এইচ এখান থেকে কি হয়েছে, এই নেগেটিভ চার্জটা এখানে যাচ্ছে, 1 মিনিট, এইটা মাইনাস চলছে, রাইট, এখান থেকে হবে, হ্যাঁ এখান থেকে হবে না, আমরা আরেকটা স্টেপ, তোমাকে নো ওয়ান আস্কস ইউ টু ড্র, আবারও বলছি কেউ তোমাকে ড্র করতে বলবে না, হ্যাঁ, যে ড্র অল দ্য থ্রি স্ট্রাকচার, ইট ইজ এমসিকিউ এক্সাম। তো এখানে উল্টো দিকে যাবে, এবার কি হবে না, এখান থেকে এখানে আসবে, কি হবে, এইচ এন, এখান থেকে যখন যাচ্ছে তখন এখানে প্লাস হবে, এটাও প্লাস থাকছে, আর এখানে হচ্ছে ট্রিপল বন্ড, এখানে একটা মাইনাস ছিল, এখন 2 মাইনাস হয়ে যাবে, এই হচ্ছে 3 নম্বরের স্ট্রাকচারটা, দেখো। সো দিস ইজ 3 স্ট্রাকচার নাম্বার 3, 1 2 3। এবারে স্টেবিলিটি অর্ডার বলো, এরকম তোমাকে পরীক্ষায় 3টে স্ট্রাকচার দেওয়া থাকবে, হুইচ অফ দ্য স্টেবিলিটি অর্ডার অফ দ্য, মানে স্টেবিলিটি অর্ডার বার করো, এটা বলো, হোয়াট ইজ দ্য স্টেবিলিটি অর্ডার অফ দিস 3 ক্যানোনিক্যাল স্ট্রাকচার, তোমাকে বলতে হবে, হ্যাঁ। দেখো, সো দিস ইজ ভেরি আনস্টেবল সিচুয়েশন, দেখো এইটা আমরা পরে বিচার করবো, দেখো প্লাস প্লাস কাছাকাছি আছে, ভেরি আনস্টেবল, হ্যাঁ, সেম চার্জ শুড বি, মানে মানে সেম চার্জ অ্যাপার্ট, সেম চার্জকে দূরে দূরে থাকতে হতো, বাট ইন দ্যাট কেস সেম চার্জ আর ভেরি ক্লোজ, সো ভেরি আনস্টেবল। তো এখানে দেখো অপোজিট চার্জ আর ক্লোজার, অপোজিট চার্জ শুড বি ক্লোজার, তো এখানে অপোজিট চার্জ কি আছে মাঝখানে বলো, বিটুইন প্লাস মাইনাস ডাবল বন্ড, বিটুইন প্লাস মাইনাস সিঙ্গেল বন্ড। তো 1 নম্বর ইজ মোর স্টেবল, দেখো 1 ইজ গ্রেটার দেন 2। এবার দেখো আরেকটা জিনিস তাহলে আমরা অ্যাপ্লাই করি, সিন্স ইট ইজ চার্জ সেপারেটেড, সো রুল 1 ইজ নট অ্যাপ্লাইড, রুল 2 নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ড কটা আছে, 4 5, 3 4 5, সো 5 5, সো রুল 2 ইজ সেম, রুল 3 কি, অক্টেট, এভরি অ্যাটম হ্যাজ देयर অক্টেট, দেখো সবার অক্টেট আছে, এখানে দুটো ইলেকট্রন মানে নেগেটিভ চার্জ, 2 2 4 আর 2 6 আর 2 8, হাইড্রোজেন ইজ অলওয়েজ ডুপ্লেট, হাইড্রোজেনের জন্য অক্টেট নয়, ফর হাইড্রোজেন অ্যাটম অক্টেট ইজ নট ম্যান্ডেটরি, ডুপ্লেট, সো দুটো ইলেকট্রন, ডুপ্লেট জানো তো, হ্যাঁ বলো, স্যার, হাইড্রোজেনের তো হাইড্রোজেন শুড বি লাইক হিলিয়াম, সো ওর জন্য ডুপ্লেট, আদার্স ফর আদার্স অক্টেট, তো দেখো এভরি অ্যাটম হ্যাজ দ্য অক্টেট, সো রুল 3 ইজ ডান, you cannot separate using rule 3 also. Rule 4, it is opposite charge, so opposite charge must be closer, here between the opposite charge double bond, between the opposite charge single bond, so this is more closer. Now look, same charge are apart, so there is no other structure, so we should not be worried about, so this is the actual case. দেখো কারো বুঝতে অসুবিধা হয়েছে কি, তিনটে ইন্টারেস্টিং এক্সাম্পল তোমাদের করলাম, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। Any doubt? স্যার বলো, ডাউট আছে কি? স্যার এই যে ইনটু মাইনাস, ওটা স্যার 2 মাইনাস করেছেন স্যার? হ্যাঁ এটা 2 মাইনাস, কেন না এই যে অলরেডি একটা মাইনাস ছিল, দেখো এই মাইনাস অলরেডি আগে থেকে ছিল না, এটা হ্যাঁ হ্যাঁ ওটা তো ছিল। আবার এই যে দেখো এখান থেকে একটা ইলেকট্রন ওখানে চলে গেল, আর হ্যাঁ, এখানে কিন্তু প্লাস হয়ে গেল, তাহলে এখানে তো একটা মাইনাস ছিল, আরেকটা মাইনাস হতে হবে, তাই না? 2 মাইনাস হবে, হ্যাঁ। তো তোমাকে কিভাবে এলো এটা দেখতে হবে না, এগুলো নিয়ে মাথা ঘামিও না, নো ওয়ান উইল আস্ক, তোমাকে এই তিনটে স্ট্রাকচার দেওয়া থাকবে, they will ask, বা এটাও হতে পারে which is not a resonating structure, সুতরাং একটু জানতেও হবে আর কি, হ্যাঁ, মানে which of the following is not a resonating structure, এমন দিলে এখানে 3 মাইনাস দিয়ে দিল, that is not a resonating structure, okay? হ্যাঁ স্যার। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে, বলো। স্যার ক্লিয়ার তো হ্যাঁ হচ্ছে। স্যার, সো এটা হলো, এবার আমরা দেখবো, হ্যাঁ, যে তাহলে দেখো
ইকুইভ্যালেন্ট রেজোনেটিং যদি বলা হয় হুইচ ওয়ান ইজ মোর স্টেবল, আমরা যদি তোমাকে বলি যে এটা আছে, দেখো তোমাকে তিনটে জিনিস দিচ্ছি, দেখো তিনটে অ্যানায়ন দিচ্ছি, হ্যাঁ এই যে এটা দিয়েছি 1 নম্বর, এটা দিয়েছি 2 নম্বর, আর এটা দিয়েছি 3 নম্বর। তো স্টেবিলিটি অর্ডার 3 নম্বর। দেয়ার আর 3 কম্পোনেন্ট, তিনটি অ্যানায়ন, দেখো তিনটি অ্যানায়ন। এটা হচ্ছে সোডিয়াম, এটা হচ্ছে সরি বেনজিন সালফোনেট, হ্যাঁ বেনজিন সালফোনিক অ্যাসিড থেকে এসেছে বেনজিন সালফোনেট। এটা হচ্ছে কার্বক্সাইলেট, আর এটা কি মানে ফেনক্সাইড, ফেনল থেকে এসেছে। সো এটা দেখো তিনটে স্ট্রাকচার পসিবল। আমি বেনজিন রিং ছাড়ছি, দেখো উইদাউট ইউজিং বেনজিন রিং রেজোনেন্স এটা তিনটে স্ট্রাকচার হবে যেখানে হ্যাঁ নেগেটিভ চার্জ ইজ অন বি মানে আইডেন্টিক্যাল পজিশন। দেখো এস এখানে মনে করো এই নেগেটিভ চার্জটা এখানে এলো, তাহলে কেমন দেখতে হবে দেখো, এটা ডাবল বন্ড ও, এটা ও মাইনাস। আর একটা কি হবে দেখো, এখানে আরেকটা এই নেগেটিভ চার্জটা এখানে এলো, এটার মাথায় মাইনাস। সো এস ও মাইনাস ডাবল বন্ড ও ডাবল বন্ড ও। সো দিস থ্রি স্ট্রাকচার ইজ থ্রি ইকুইভ্যালেন্ট রেজোনেটস না, বলো ইকুইভ্যালেন্ট, থ্রি ইকুইভ্যালেন্ট আরএস ইকিউআরএস বলেছিলাম, ইকিউআরএস হ্যাঁ স্যার। হ্যাঁ তো এটা 3 ইকিউআরএস। এবার দেখো এখানে এখানে কি এই মাইনাসটা এখানে আসবে, এটা এখানে যাবে। সো দেখো এখানে আরেকটা স্ট্রাকচার পসিবল, CO মাইনাস ডাবল বন্ড ও। আর কোনো ইকুইভ্যালেন্ট পসিবল, দেখো এটা ইকুয়াল না, তো 2 ইকুয়াল আরএস ইকুইভ্যালেন্ট আরএস। বাট এখানে দেখো কি হচ্ছে, এখানে মাইনাস। তো দেখো এখানে although it has more resonating structure but they are not identical or equivalent. Here it is minus on carbon. দেখো এখানে 5টা স্ট্রাকচার পসিবল, 5 resonating structure is possible but they are not identical. দেখো এরপরে এটা এখানে আসবে, এটা এখানে যাবে, তাহলে সেটা কেমন হলো, দেখো এটা এখানে মাইনাস এলো, এই হলো। আর একটা কি হবে, এটা এখানে এলো, এটা এখানে ফিরে এলো। সো ওর মাথায় মাইনাস ডাবল বন্ড, এই দেখো। সো देयर আর 5 1 2 3 4 5 রেজোনেটিং স্ট্রাকচার। বাট দেখো এখানে কার মাথায় অক্সিজেন, এখানে কার্বন, এখানে কার্বন, হ্যাঁ এখানে কার্বন, বাট এখানে আবার অক্সিজেন। সো দে আর নট আইডেন্টিক্যাল অর ইকুইভ্যালেন্ট। সো হুইচ ইজ মোর স্টেবল, বলো কে বেশি স্টেবল? 1 নম্বর হচ্ছে কি সোডিয়াম বেনজোয়েট, তাহলে সবথেকে বেশি স্টেবল হচ্ছে 1 নম্বর, তারপর কে 2 নম্বর, তারপরে 3 নম্বর। মনে থাকবে তো? এর যার যত বেশি, হায়ার দ্য নাম্বার অফ লিখে নাও, হায়ার দ্য নাম্বার অফ ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার, হায়ার উইল বি দ্য স্টেবিলিটি। So equivalent resonating structure has greater stability than only resonating structure. মনে থাকবে তো? হ্যাঁ স্যার। দেখো এই যে এখানে কেন ইকুইভ্যালেন্ট, দেখো সব জায়গায় অক্সিজেনের মাথায় মাইনাস, এখানে অক্সিজেনের মাথায় মাইনাস, এখানে এই স্ট্রাকচারে দুটো ডাবল বন্ড, একটা অক্সিজেনের মাথায় মাইনাস, 2 ডাবল বন্ড, একটা অক্সিজেনের মাথায় মাইনাস, 2 ডাবল বন্ড, একটা অক্সিজেন কন্টেন্ট মাইনাস, এর 1 ডাবল বন্ড 1 অক্সিজেন কন্টেন্ট মাইনাস, 1 double bond 1 oxygen content minus. But here negative charge on oxygen and negative charge is on carbon. They are not identical. So they are identical equivalent resonating structure, more contribution, more stability. Clear বন্ধু? স্যার ওই লাইনটা আরেকবার বলুন। স্যার ওই আইডেন্টিক্যালটা যেটা বলছিলেন না, Higher the number of, লেখো higher the number of equivalent resonating structure, higher the number of equivalent resonating structure, higher the number of equivalent resonating structure, higher will be the stability. আর তুমি বলো কি জানো, শুভ্রদীপ তাই তো? শুভদীপ না শুভ্রজিৎ? শুভ্রজিৎ। শুভ্রজিৎ বলো।
স্যার ওই আইডেন্টিক্যাল এর কাজটা যেটা বলছিলেন ওই জায়গাটা একবার বলুন স্যার। আইডেন্টিক্যাল মানে তুমি দেখো এখানে কি দুটো ডাবল বন্ড আছে না, এস ওর দুটো ডাবল বন্ড, স্যার হ্যাঁ স্যার একটা অক্সিজেনের মাথায় মাইনাস, এখানে কি এস ওর দুটো ডাবল বন্ড একটা অক্সিজেনের মাথায় মাইনাস। হ্যাঁ স্যার এটা তুমি বুঝতে পারছো না? এই অংশটা একই রকম না, শুধুমাত্র ঘুরিয়ে ফিরিয়ে উপর আচ্ছা নিচে স্যার ওটা নিচে হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি। সব একই জিনিস। এটাও দেখো এটা শুধু উপর নিচে হয়েছে, আর এখানে কিন্তু অন্যরকম। দেখো এখানে ওর মাথায় মাইনাস, এখানে কিন্তু কার্বনের মাথায়। তো এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজোনেটিং বলে এটাকে। আর এটাকে নন মানে এরা ইকুইভ্যালেন্ট নয়, ওই জন্য ইকুইভ্যালেন্ট হ্যাজ গ্রেটার কন্ট্রিবিউশন। আন্ডারস্ট্যান্ড? মানে স্যার সাবস্টিটিউয়েন্টের সঙ্গে যখন রিংও পার্টিসিপেট করছে ওটা নন ইকুইভ্যালেন্ট হয়ে যাচ্ছে। না এটাতেও দেখো, তুমি দেখো এখানেও যে পার্টিসিপেট করবে তা নয়। আমি এখানেও বেঞ্জিন রিং আছে, এখানেও কিন্তু রেজোনেন্স হবে। আমি ওগুলো না দেখেই যদি দেখি যে ইকুইভ্যালেন্ট হচ্ছে, আমাকে দেখতে হবে, কনসিডার করতে হবে ইকুইভ্যালেন্ট। তুমি দেখো এই যে ডাবল বন্ডটা কিন্তু এখানে আসতে পারে, এইটা এখানে এলো, এটা এর মাথায় মাইনাস হলো, হবে না? হ্যাঁ হ্যাঁ হতে পারে। ওটা না করেই দেখো তিনটি ইকুইভ্যালেন্ট হয়ে যাচ্ছে। ওটা তো করবেই, ও। এটা তো রিং এর ভেতরে করেছে, এ তো রিং এখনো হাতেই পড়িনি, তার থেকে স্টেবিলিটি হয়ে গেছে, তাই না? উইদাউট হ্যাঁ, হ্যাঁ। গিভিং, without applying the ring, it is become stable. So it is very very important. না এই জন্যই হচ্ছে benzene sulfonic acid is more acidic than carboxylic acid and these are more acidic than phenol. দেখো এই যে আমরা যদি অ্যাসিডিটি করতে পারে, এটা দেখো এই যে SO3H is more acidic than benzoic acid, is more acidic than phenol. এখানে লিখে রাখো তো, লিখে রাখো, লিখো স্ট্রং অ্যাসিড ফর্ম স্টেবল অ্যানায়ন। লিখো তো স্ট্রং অ্যাসিড ফর্ম স্টেবল অ্যানায়ন। দেখো লিখেছো স্ট্রং অ্যাসিড ফর্ম স্টেবল অ্যানায়নস। সুপ্রজিৎ লিখতে পেরেছো? স্যার হ্যাঁ স্ট্রং অ্যাসিড ফর্মস স্টেবল অ্যানায়নস। এখন বলো এ তো স্ট্রং, তাহলে এই কোন অ্যানায়নটা বেশি স্টেবল? দেখো এখান থেকে H প্লাস প্লাস SO3 মাইনাস, এখানে কি H প্লাস প্লাস CO মাইনাস, এখানে H প্লাস প্লাস O মাইনাস। দেখো এই যে মাইনাস গুলো দেখছো তো? সো which anion is more stable? This anion? Tell me. Yes, sir. So a strong acid, which তাহলে এর corresponding acid টা strong হবে, so this is a stronger acid. In fact, in organic acid, this is the strongest organic acid. So a strong acid form a stable anion. So if we know this, we can apply this even in acid-base comparison. Acidity, basicity পড়ার সময় আমরা এই কথাই বলবো। Strong acid form a stable anion. আরেকটা লাইন লেখো তো, লেখো stable anions are weaker base. দেখো stable anions are weaker base. Strong acid form stable anions. So this corresponding acid is the strongest acid as its anion is the strongest and stable, most stable. A strong acid form stable anions. Point number 2, stable anions are weaker base. লিখেছো stable anions are weaker base. Okay? মানে স্যার ওই অ্যাসিডিটিটা যদি স্ট্রং হয় তার স্টেবল আয়নটা বেশি হবে কিন্তু তার বেকুইসটা কম হবে, উইক বেসটা। দেখো এবার কে তাহলে which one is weakest base? This is weakest base. Strongest base কে? ও phenoxide is the strongest base. বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আমরা যদি এটাও বলি, আমরা বলি না যে স্ট্রং অ্যাসিডের কনজুগেট বেসটা উইক হয়, বলি তো? তাহলে দেখো স্ট্রং অ্যাসিডের এইটাই হচ্ছে কনজুগেট বেস, এটা উইক বেস। তাহলে কি স্টেবল অ্যানায়নস আর উইকার বেস। লিখতে পেরেছো? হ্যাঁ স্যার বলো দিশা, লিখেছো? হ্যাঁ স্যার। স্টেবল অ্যানায়নস আর উইকার বেস। এক নম্বরে আমরা কি পয়েন্ট বলেছিলাম? স্ট্রং অ্যাসিড ফর্ম স্টেবল অ্যানায়ন্স। অ্যানায়ন। 2 নম্বর পয়েন্ট বললাম স্টেবল অ্যানায়নস আর উইকার বেস। উইকার বেস। তাহলে তোমাকে এখান থেকে দুটো কোশ্চেন হতে পারে, which one is more acidic? এটা 1 2 3 দিল, so you have to draw their corresponding anion. So which anion is more stable? This anion. So this is more stronger, this is strongest acid. Now these 3 anions are given, they ask you
basicity order. So stable anions are weaker base. So which one is the strongest base? Phenoxide is the strongest base. Which one is weakest base? This one. তাহলে দেখতে পাচ্ছ দুটো লাইন দিয়ে দুটো কোশ্চেন হতে পারে। There may be two question. হ্যাঁ স্যার পারবে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার দেখো, is that clear? Dear Yes, sir. আলিজা, বলো। আগ্নেয়া, বুঝতে পারছো? আলিজা, বলো। Yes, sir. হ্যাঁ স্যার ইব্রাহিম, রেসিপিয়েটিং স্ট্রাকচার গুলো কি আঁকতে হবে? যতটুকু পারে করবে। হ্যাঁ, তবে খুব সহজ তো, এগুলো এঁকে তোমাকে দেখাতে হবে না কোথাও। হ্যাঁ, নো ওয়ান উইল আস্ক, তোমাকে নিটে তোমাকে কেউ আস্ক করবে না। হ্যাঁ, দেখো তোমাকে আরেকটা কোশ্চেন এখান থেকে আমরা করবো এবার। হ্যাঁ, এই কোশ্চেনটা নিটে পড়েছিল। হ্যাঁ, কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, নিট 2018 প্রবাবলি 18 এ পড়েছিল বা 17। আমার কাছে কোশ্চেনটা আছে কিনা একটু দেখতে দাও। থেকে এখানে সম্ভবত নেই, তবে আমি তোমাকে আমার ল্যাপটপ থেকে কোশ্চেনটা নিচ্ছি। রেজোনেন্স থেকে এই কোশ্চেনটা পড়েছিল। এই যে পেয়ে গেছি কোশ্চেনটা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা জানলে তাহলে আরো ভালো লাগবে। দেখো, কি কঠিন লাগছে তোমাদের, বলো। না স্যার একটু 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 আবার কি? হ্যাঁ হ্যাঁ, সব পেন গুলো পড়ে গেল। হ্যাঁ, দেখো কোশ্চেন দেখো, মানে আসলে ল্যাপটপ সব মানে সমস্ত কিছু আমার সব একটা টেবিলের উপরে তো। কোশ্চেন, ল্যাপটপ, মানে ট্রাইপড, জলের বোতল, ওখান থেকে পড়ে গেছে পেন গুলো। ইন পাইরল, RROLE, পাইরল বা পিরোল বলে কি, the electron density is maximum on এবার বলে এখানে পাইরোলের ছবি এঁকেছে। এই এখানে H, এই হচ্ছে পাইরল, এর নাম দিয়েছে, এখানে নাম্বারিং করেছে 1, এটা 2, 3, 4, 5। এই এখানে অপশনস গুলো আছে। অপশন এ 3 and 4, অপশন বি আছে 2 and 4, অপশন সি আছে দেখো 2 and 5, অপশন ডি আছে 2 and 3। তাহলে কোথায় ইলেকট্রন ডেনসিটি ইজ ম্যাক্সিমাম? হোয়ার ইলেকট্রন ডেনসিটি ইজ ম্যাক্সিমাম ইন কেস অফ পিরোল? So you have to draw the canonical forms here. So Shreya already answer বলে দিয়েছে। হ্যাঁ, and that is right. তো তোমাকে ইলেকট্রন ডেনসিটি খুঁজে বার করতে হবে কোথায় ম্যাক্সিমাম। তো যেটা স্টেবিলিটি হবে, যার স্টেবিলিটি বেশি হবে সেখানে ম্যাক্সিমাম হবে। দেখো, আমি তোমাদের এর স্ট্রাকচারটা ড্র করছি। হ্যাঁ, এর ক্যানোনিক্যাল ফর্ম গুলো আঁকছি। দেখো, তোমরাই বলবে। দেখো, তোমরা খাতায় টুকে নিও, কেননা একবার টুকতে দোষ নেই, প্র্যাকটিস হয়ে যাবে। এই দেখো, এখানে ডাবল বন্ড আছে, এই ধরো লোন পেয়ার। তো এই লোন পেয়ারটা প্রথমে মনে করো এখানে এলো, এটার মাথায় মাইনাস চলে গেল। তাহলে প্রথম স্ট্রাকচারটা কেমন দেখতে হচ্ছে? এই এর দেখো এখানে এর মাথায় প্লাস, যেহেতু লোন পেয়ারটা নাইট্রোজেন থেকে চলে এসেছে, এখানে মাইনাস হয়ে গেল। এই হলো 1 নম্বরের স্ট্রাকচার। এর পরের স্ট্রাকচারটা কি? এই নেগেটিভ চার্জটা এখানে আসবে, ডাবল বন্ড করবে, আর এই যে এটা সেটা এর মাথায় মাইনাস করবে। তাহলে দেখো এর মাথায় মাইনাস, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড ছিল আগে থেকে। তাহলে হলো 3 নম্বরের স্ট্রাকচার। নেক্সটটা কি হবে? এই নেগেটিভ চার্জটা এখানে এলো, আর এই যে পজিটিভ ডাবল বন্ডটা এখানে এলো। তাহলে এই একটা স্ট্রাকচার হচ্ছে। দেখো, তাহলে এখানে ডাবল বন্ড করলো, প্লাস থাকলো, এখানে মাইনাস, আর এই ছিল। আর একটা কি হবে? আর একটা স্ট্রাকচার হবে। দেখো, এই যে এই নেগেটিভ চার্জটা এবার এখানে আসবে,
এটা এর মাথায় মাইনাসটা যাবে। দেখো কি হচ্ছে। তো তোমাকে এটা যদি জেনে থাকতে হবে এইগুলো আগে থেকে, তাহলেই তুমি পারবে বলতে আর কি। আগে থেকে যদি জানা থাকে তাহলে খুব ভালো। এখানে একটা হাইড্রোজেন ছিল, আমি দিতে ভুলে গেছিলাম। তো দেখো এখানে ডাবল বন্ড, এখানে মাইনাস। সো মোটামুটি দেখো আমরা দেখতে পাচ্ছি আর কোনো পসিবিলিটিস আছে? আর কোনো পসিবিলিটিস দেখো কোথায় কোথায় মাইনাস গেছে। এখানে 4 নম্বর পজিশনে মাইনাস, এখানে কত যে এখানে 2 নম্বর পজিশনে মাইনাস, এখানে 5 নম্বর পজিশনে মাইনাস, এখানে কত নম্বর 3 নম্বর। হ্যাঁ 3 নম্বর পজিশনে। তো দেখো 3 4 2 4 সমস্ত 2 নম্বরে আছে, 4 নম্বরে মাইনাস দেখলাম। এবার বলো মাইনাসটা কোথায় স্টেবল হবে, কোন জায়গায় গেলে? আমরা কি 5 নম্বর পজিশনে কোনো মাইনাস পাইনি, তাই না? তাহলে এর পরেরটা আরেকটা স্টেবিলিটি হবে, আরেকটা স্ট্রাকচার হবে যেখানে 5 নম্বরে মাইনাস আসবে। এটা স্যার ওই আমরা তো 5 নম্বরে মাইনাস করেছেন। হ্যাঁ অলরেডি আছে। তো বলো এবার তাহলে কোন দুটো স্টেবল বেশি হচ্ছে, কোন পজিশনে মাইনাস থাকলে বেশি স্টেবল? মাইনাসটা বলো তো, মাইনাস কোন পজিশনে থাকলে বেশি স্টেবল হবে? দেখো এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে ডিসটেন্স বেশি, অপোজিট চার্জের মধ্যে ডিসটেন্স বেশি। বাট ইন দ্যাট কেস দেখো প্লাস মাইনাস ডিসটেন্স ইজ লোয়েস্ট। দেখো প্লাস মাইনাস, এখানে দেখো প্লাস, এখানে মাইনাস। তো ইন কেস অফ দিস টু স্ট্রাকচার আর ভেরি স্টেবল। দেখো এটা মনে করো 1 নম্বর, 2 নম্বর, 3 and 4। সো প্লাস মাইনাস আর ক্লোজার, অপোজিট চার্জ মাস্ট বি ক্লোজার। তো তাদের স্টেবিলিটি সব থেকে বেশি হবে। Understand? So 2 and 5 পজিশনে ইলেকট্রন ডেনসিটি will be maximum। যেটা বেশি স্টেবল হবে, হ্যাঁ that will exist more in amount। মনে করো যে ফর্মটা স্টেবল সেটা বেশি থাকবে, তাই না? হ্যাঁ স্যার। The form which is more stable will exist in the more amount। সেই জন্য ইলেকট্রন ডেনসিটি will be maximum on 2 and 5 পজিশন, 2 and 5 পজিশন। ক্লিয়ার হয়েছে এটা? দেখো তো। হ্যাঁ স্যার। সো আমাদের ওই রুলটাই ছিল অপোজিট চার্জ মাস্ট বি ক্লোজার। সো সেখান থেকে আমরা এটা, আর বাদ বাকি সব একই। দেখো ডাবল বন্ড সব জায়গাতে, দেখো এই যে আমরা যদি এক্সট্রা বন্ড দেখি, একটা দুটো একটা দুটো একটা দুটো একটা দুটো একটা দুটো, সব জায়গায় সেম টাইপের আছে। সবার অক্টেট আছে, এভরিওয়ান অক্টেট আছে। তারপরে অপোজিট চার্জ ক্লোজার যখন আমরা দেখব, সেম চার্জ তো নয় অপোজিট চার্জ, সো ইট মাস্ট বি ক্লোজার। So plus minus is very close to each other here and there. Opposite charge is closer. স্যার 2 and 5 কিভাবে হলো আরেকবার বলেন তো? হ্যাঁ 2 and 5 কিভাবে হলো অ্যানসারটা? 2 and 5 হলো এই যে নেগেটিভ চার্জটা এখানে দেখতে পাচ্ছ তো, এই যে 2 নম্বর পজিশনে। হ্যাঁ স্যার। আর এখানে কত নম্বর পজিশনে মাইনাস আছে বলো? এখানে মাইনাস আর এখানে মাইনাস, দেখতে পাচ্ছ এই যে। হ্যাঁ স্যার। এই যে প্লাস মাইনাস কাছাকাছি না? হ্যাঁ। তাহলে ওই জন্য ওরা বেশি স্টেবল। হ্যাঁ স্যার। স্টেবল মানে তারা বেশি বেশি থাকবে, তাহলে ওই জন্য ইলেকট্রন ডেনসিটিও ম্যাক্সিমাম হবে। হ্যাঁ। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা ক্লিয়ার হয়েছে কোশ্চেনটা? অ্যানসার কি হবে? হ্যাঁ 2 and 5 2 and 5 ক্লিয়ার। দেখো ক্লিয়ার হয়েছে কি? স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। টাটা বলো তো। টাটা। এর মা এর জন্য এতক্ষণ ধরে রেখে দিয়েছে, তার চেয়ে টয়লেটে যাবে তাও যেতে দেয় না, মানে পেশাব করতেও যেতে দেয় না, এত দুষ্টু আর কি। হ্যাঁ দেখো 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 দেখো। লিখে নিয়েছো সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এইবার আমরা দেখবো, লেখো রেজোনেন্স এনার্জি। দেখো রেজোনেন্স এনার্জি। লিখেছো? একটা মিনিট ওয়েট করো। হ্যাঁ রেজোনেন্স এনার্জি লেখো।
RE, হ্যাঁ? So resonance energy is actually the energy difference of the most stable canonical form and the energy of the actual molecule. তাহলে কি the energy difference between the most between the actual molecule and the most stable canonical form জানো তো অলরেডি canonical form কি resonating structure কে কি বলে আরেকটা নাম canonical form Canonical form. and the most stable canonical form দেখো তার মানে দেখো এই যে RE is equal to energy of the RE is equal to এটা হচ্ছে energy of the actual molecule হ্যাঁ E of actual molecule E of actual molecule minus এটা mod নেব আমরা minus E of most stable form হ্যাঁ most stable দেখো we do not know the actual molecule energy actual molecule আমরা দেখিনি আমরা কি অনেকগুলো স্ট্রাকচার দেখলাম we know there are several structure which one is most stable যেটা সবথেকে বেশি স্টেবল তার কন্ট্রিবিউশন সবথেকে বেশি তো আমাদের মতে this is the most stable so একটা actual molecule আছে so energy difference between the actual molecule and the most stable canonical form is known as resonance energy কথা বুঝতে পেরেছো স্যার ওটা হ্যাঁ, মড স্যার। হবে না থার্ড ব্র্যাকেট হবে? mod লেখো হ্যাঁ mod হবে ওটা মানে এটা সাইন ইজ নট ইম্পর্টেন্ট হ্যাঁ সাইন ইজ নট ইম্পর্টেন্ট অনলি নিউমেরিক্যাল ভ্যালুটা ইম্পর্টেন্ট mod হ্যাঁ আমি প্রথমে mod দিয়ে পরে ভাবলাম ওটা থার্ড ব্র্যাকেট দিতে গেছিলাম দেখো সেবার একটা কোশ্চেন দিচ্ছি দেখো এখানে লাইন লিখে নাও হায়ার দ্য রেজোনেন্স এনার্জি higher will be the stability of the molecule তার মানে রেজোনেন্স এনার্জি যত বেশি হবে তার স্টেবিলিটি তত বেশি হবে সেই মলিকুলটার এবার একটা কোশ্চেন দিচ্ছি দেখো কোশ্চেন দেখো a molecule may be represented by three structures having energies E1, E2 and E3 respectively next হচ্ছে কি বলছে the energies of this energy order follows E3 থেকে E2 বড় তার থেকে E1 is so this is the energy order if the experimental bond energy of the molecule is E0 then resonance energy is option A E1 plus E2 plus E3 minus E0 option B E0 minus E3
অপশন সি E0 minus E1, option D E0 minus E2. এই হচ্ছে কোশ্চেন তোমার। ঠিক বলেছো শ্রেয়া। Ali is also right. তো দেখো এখানে experimental bond energy means energy of the actual molecule. Experimental energy, that is energy of the actual molecule, that is E0. তাহলে difference between the actual molecule, that is E0, minus most stable canonical form. Lower the energy, higher is the stability. So car energy lower, E3 is the lowest energy. So একটা জিনিস লিখে রাখো তো, lower the energy, higher is the stability. So lower energy মানে কি, higher stability. যার এনার্জি কম তার স্টেবিলিটি বেশি, জানো তো? সো উইদিন দিস থ্রি স্ট্রাকচার মনে করো 1 2 3, হ্যাঁ, সবথেকে লেস এনার্জি কার, E3। সো লোয়ার দ্য এনার্জি, হায়ার ইজ দ্য স্টেবিলিটি। সো E0 minus E3 will be the right answer. Option B will be the right answer. বুঝতে পেরেছো? দেখো, বিকজ তিনটে স্ট্রাকচার আছে, E1 E2 E3, সবথেকে এনার্জি কম কার, E3। So most stable energy of the most stable form is E3. একটা জিনিস লিখে নাও, lower the energy, higher is the stability. লিখে নাও, lower the energy, higher is the stability. So energy of E3 is lowest, that is most stable. আর কি, actual molecule, experimental energy is the energy of the actual molecule, that is E0. So E0 minus E3 will be the answer. Clear হয়েছে? স্যার কোনো ডাউট আছে? না স্যার। হ্যাঁ বলো, বলো, কিছু বলছো? ঠিক আছে সবার? দেখো এবারে ফাইনালি একটা কথা বলে আমি তোমাদের ছেড়ে দেবো, সেটা হচ্ছে রেজোনেন্স এফেক্ট। রেজোনেন্স এফেক্ট, হ্যাঁ, দেখো রেজোনেন্স এফেক্ট, এটা হচ্ছে একটা হচ্ছে প্লাস আর আর একটা মাইনাস আর। এটা হচ্ছে পজিটিভ রেজোনেন্স, মানে it will increase the electron density. It will increase the electron density to the system. মনে করো এরকম আছে, একটা গ্রুপ আছে, এই বেনজিন রিং আছে, এখানে মনে করো X আছে, X. So X is said to exhibit plus R effect if the electron density in the benzene ring increases. দেখো X is said to have X is said to exhibit plus R effect if the electron density on benzene ring increases. দেখো, সো যারা যারা ইলেকট্রন ডেনসিটি ঠেলবে তাদের প্লাস আর এফেক্ট। সো প্লাস আর এফেক্ট মানে পজিটিভ রেজোনেন্স এফেক্ট। সো কারা এরকম হয়, কোন কোন গ্রুপগুলো এরকম পজিটিভ হয়, দেখো আমি তোমাদের কয়েকটা एग्जांपल দিচ্ছি। দেখো যেমন ধরো OH গ্রুপ থাকলে O এর মাথায় লোন পেয়ার আছে, রেজোনেন্স করবে, তো OH। তারপর দেখো OR, তারপরে OR মানে অ্যালকিল গ্রুপ, NH2, দেখো NH2 গ্রুপ থাকলে প্লাস আর গ্রুপ। তারপর আর কি আছে না, NH2 ছাড়াও দেখো NHCOR, এটা একটা গ্রুপ, দেখো এটারও প্লাস আর আছে। তারপরে
আরো অনেক কিছু দেখো, যেমন ধরো OCOR এই গ্রুপটার আছে প্লাস আর এফেক্ট। এছাড়া দেখো হ্যালোজেন গুলো X, এদের প্লাস আর আছে, X ইজিক্যাল টু হ্যাঁ FCl Bri, এদের কি প্লাস আর আছে, তো এদের প্লাস রেজোনেন্স এফেক্ট, হ্যাঁ প্লাস আর এফেক্ট। আর মাইনাস আর মানে কি দেখো এখানে একইভাবে X is said to have minus R effect, if the electron density in the benzene ring কি হবে বলো? Decreases. So they will withdraw electron density from benzene ring. কারা এরকম করে? যেমন ধরো নাইট্রো গ্রুপ একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এরা মাইনাস আর এফেক্ট দেখায়। CN যাদের মধ্যে অলরেডি বাই বন্ড বা ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আছে, COOH, হ্যাঁ CHO, তারপরে দেখো COR, এরকম যারা যারা থাকবে, হ্যাঁ CO আর এরকম গ্রুপ গুলো, আচ্ছা হ্যাঁ ঠিক আছে COR, এরকম যাদের যাদের গ্রুপ থাকবে তারা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ঠিক আছে? তো দে অ্যাকচুয়ালি decreases the electron density within the benzene ring, so they shows minus R effect, so they will control reactivity. So reactivity আমরা পরে আলোচনা করব, when we read হাইড্রোকার্বন আমরা আবার আলাদা করে আলোচনা করব। এর মধ্যে এটা কি এগুলো কি হয়, জেনারেলি অর্থো প্যারা ডিরেক্টিং হয়, কিন্তু এটা মেটা ডিরেক্টিং, তো আমরা পরে এগুলো আলোচনা করব আবার, হ্যাঁ when we read reaction mechanism আর বেনজিন তখন আমরা আলাদা করে পড়বো। সো টুডে আমরা আজকে রেজোনেন্স পর্যন্তই শেষ করতে পারলাম। সো আমরা আজকে একটু দেখলাম কি কোন কোন টপিক গুলো ইম্পর্টেন্ট ফর জিওসি তে কি ইম্পর্টেন্ট আছে, আর 10টা টপিক দেখলাম আমরা, হাইব্রিডাইজেশন কনসেপ্ট একটু ভালো করে দেখলাম, এন্ড রেজোনেন্সটা শেষ করলাম। পরের দিন আমরা চটপট এগোবো, আর আমরা পরের দিন কি করবো, ইন্ডাকটিভ এফেক্ট, হাইপার কনজুগেশন, অ্যারোমেটিসিটি, সমস্ত মানে রিঅ্যাকটিভ ইন্টারমিডিয়েটস গুলো শেষ করব, দ্রুত শেষ করতে হবে, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো আজকে আমরা এই পর্যন্তই, আর নয় তোমাদেরও খেতে টেতে হবে। হ্যাঁ হ্যাঁ স্যার, অনেকক্ষণ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ বলো। বলছি একটা কথা বলবো। মানে কথাটা আমাকে হাট করে বলবে? না না না, সেরকম কিছু না। না, বলছিলাম যে স্যার ওই আপনি একটু এক্সট্রা ক্লাস নিলে ভালো হতো, যদি আপনার সময় থাকে তো। এই ডিসেম্বর মাসে লাস্টের দিকে, 25 ডিসেম্বর 1 জানুয়ারি তো ছুটি আছে, তাই বলছি। ঠিক আছে, দেখছি ভেবে। হ্যাঁ হ্যাঁ যদি সম্ভব অবশ্যই দেখবো। স্যারকে আর কত চাপ দিবি বাবা? তবে খুব যদি ইচ্ছা করে আমি বললো, আমি আমার ক্লাসগুলো দিয়ে দেবো। হ্যাঁ, আমি ক্লাস করা আর ক্লাস নেওয়া একই ব্যাপার। হ্যাঁ, বুঝতে পেরেছো? কেননা আমার ক্লাস তুমি দেখেওছো, আগেও ভিডিও দেখেছো তুমি। হ্যাঁ হ্যাঁ না স্যার, বলো? হ্যাঁ দেখে- একই। আপনি তো ডিটেলসে ডিসকাস করেন। সবই ডিটেলসই বলি, যেখানেই বলি ডিটেলস বলি। হ্যাঁ, কারোর এতটুকু অসুবিধা হওয়ার কথা নয়। যদি সে একবার থেকে দ্বিতীয়বার দেখে, সে বুঝবেই বুঝবে, শুধু ধৈর্য রাখতে হবে। অনলি পেশেন্স ইজ দ্য রিকোয়ারমেন্ট, ঠিক আছে? সো চলো, আমি তোমাকে দরকার হলে ভিডিওস দিতে শুরু করবো আস্তে আস্তে, তোমাদের সবাইকে দিয়ে দেবো, যারা যারা ইন্টারেস্টিং, হ্যাঁ তারা দেখতে থাকো, যাদের অ্যাডভান্স দরকার। কেননা মানে আমি যে তোমাদেরকে এটাও বলে রাখি যে আমি যখন মানে অফলাইন পড়াতাম, একদিনই পড়াতাম 4 ঘন্টা 5 ঘন্টা, তাতেই কিন্তু আমি সিলেবাস শেষ করতাম। এখন অনলাইনের জন্য আমি 2 দিন পড়াতে হচ্ছে, 2 দিনটা ম্যান্ডেটরি ছিল না, তো সবাই পড়াই বলে আমিও পড়াচ্ছি আর কি 2 দিন। কিন্তু আমি জেনারেলি যেদিন পড়াই সেদিন বেশি বেশি করেই পড়াতাম, 3 ঘন্টা 3.5 ঘন্টা। এখন একটু নানান রকম সমস্যার কারণে, ফ্যামিলিগত ইস্যুর জন্য একটু মাঝে মাঝে আমি একটু সময়ের কমিয়ে দিয়েছি। আগে আমি অনেক পড়াতাম, অনেক বেশিক্ষণ ধরে আর কি, তখন কোনো চাপ ছিল না। হ্যাঁ, তো সবসময় তো সমান যায় না, তবুও আমি তোমাদেরকে হেল্প করার জন্য সর্বদা উন্মুখ আর কি। হ্যাঁ, মানে যদি আমার যেহেতু ভিডিও রেকর্ডেড ক্লাস আছে, আমি তো হেল্প করতে চাই, কিন্তু সবাই এটা ভেবো না যে আমি কোনো কিছু ইচ্ছাকৃত কিছু করি না আর কি। হ্যাঁ, একটু কনফিউশন হয়, এটা আমি তো তোমাদের প্রথমেই বললাম যে নাও আই এম ইন ডিপ হার্ড টাইম, একটা মানে
আগে কখনো চাকরি করতাম না কলেজে, চাকরি পেয়েছি আগের বছর চাকরি পেয়েছি কিন্তু কলেজে যেতে হতো না। এই ১ম আমাকে রেগুলার প্রতিদিন কলেজে যেতে হচ্ছে অনেকটা জার্নি করে। তারপর ফ্যামিলিতে বাচ্চাকে একটু সামলাতে হয়। তো এই সব মিলেই আরকি, হ্যাঁ? একটু হার্ড টাইম এর মধ্যে আছি বলেই হয়তো এরকম হচ্ছে, না হলে এটা হতো না। তো এটাকেও আমি তো ইগনোর করতে পারব না, না? এভরিথিং ইস পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ। হ্যাঁ? তো তবুও আমি তোমাদের যতটুকু বেনিফিট দেওয়া যায় আমার পয়েন্ট অফ ভিউ থেকে বা আমার অ্যাঙ্গেল থেকে আমি কিন্তু সবসময় চেষ্টা করি সেটা। হুম? ভালো থেকো সবাই। গুড নাইট, টাটা। আবার কথা হবে। খুব শিগগিরই আমি হ্যাঁ নেক্সট স্যার, ক্লাস গুড নাইট। নেব। তোমাদের জানিয়ে দিচ্ছি, হ্যাঁ? এবার রোববারেই ক্লাসটা নিয়ে নেব, হ্যাঁ? যদি নেক্সট ক্লাস রোববারেই নিয়ে নেব। রোববারে আমার হয়তো একটু ছুটি-ফুটি থাকবে। স্যার 26 তারিখ? হুম। স্যার একটু রাতে নেবেন, মানে একটু বাইরে থাকবো। ও না ঠিক আছে আমি দেখছি, হ্যাঁ? ওটা পরে কথা বলব, হ্যাঁ? কারণ আমাকেও একটু ঠিক বাইরে আছে থাকার স্যার। ইচ্ছা আছে। হুম, আচ্ছা ঠিক স্যার। আছে। টাটা।